জানি আল্লাহর রহমতে আপনি সবসময় ভালো থাকার দলে। তাই আর জানতে চাইনি আপনি কেমন আছেন। আমি আব্দুল্লাহ আল আনি। আমার বাসা ঢাকা জেলার ধামরাই থানার গাঙ্গুটিয়া ইউনিয়নের কাওয়াখোলা গ্রামে। আমি যে ঘটনাটি বলবো তা আমার নিজের সাথে আজ থেকে ৭-৮ বছর আগে ঘটে যাওয়া ঘটনা। আশা করি ঘটনাটি ভালো লাগবে। আমার পক্ষে ঘটনাটি স্টুডিওতে এসে ঘটনা বলা সম্ভব না। তাই ভাই, আমার ঘটনাটা যদি ভালো লাগে কাইন্ডলি আপনি পড়ে শোনাবেন। সরাসরি আমি আমার ঘটনায় চলে যাই। বলে রাখা ভালো, আমি ছোটবেলা থেকেই বেশ সাহসী। আমার ছোটবেলায় ইচ্ছে ছিল আমি বড় হয়ে একটা সাইকেল কিনব। যতদূর মনে পড়ে, যখন ২য় শ্রেণী থেকে ৩য় শ্রেণীতে উঠলাম, তখন নিজের জমানো টাকা দিয়ে মাঝারি সাইজের একটা সাইকেল কিনলাম। মাঝে ৫-৬ বছর খুব ভালোই কেটে গেল। ২০১১ সালে আমি জেএসসি এক্সাম শেষ করে ওই বছরই কোরবানির ঈদের ২য় দিন আমার বাসার সবাই সিদ্ধান্ত নিলাম যে পাশের জেলা মানিকগঞ্জের সাটুরিয়া থানায় আমার নানুর বাসায় বেড়াতে যাব। ওই দিন আমাদের বাসায় আমার বড় খালা আসে। আমার আম্মু বলল, তাহলে আমরা সবাই একসাথে যাব। আমাদের বাসা থেকে নানুর বাসা পায়ে হেঁটে ৬-৭ কিলোমিটার হবে। আরেকটা কথা, আমার নানুর বাসায় যাওয়ার জন্য ২টি রাস্তা ব্যবহার করা যায়। একটা পায়ে হেঁটে বিশাল চরের বুক দিয়ে মেঠো পথ ধরে, দ্বিতীয় রাস্তাটা সাইকেল দিয়ে কয়েকটা এলাকার ভিন্ন ভিন্ন রাস্তা ঘুরে যেতে হয়। আমাদের রওনা দিতে দিতে প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসলো। মাগরিবের আজান পড়ে প্রায় ২০-২৫ মিনিট বাকি। মাগরিবের আজান পড়তে প্রায় ২০-২৫ মিনিট বাকি। আম্মু খালা আমাকে তাদের সাথে যেতে বলল, কিন্তু আমার কাছে সাইকেলটা থাকায় আমি আমার সাইকেল নিয়ে যাব। সবাই বলল, ঠিক আছে, যেহেতু আমরা পায়ে হেঁটে যাব, আমাদের যেতে দেরি হবে, যেহেতু তুমি সাইকেল নিয়ে অন্য রাস্তা দিয়ে আমাদের আগে পৌঁছাতে পারবে। এই বলে তাদের কাছে থাকা ২টি ব্যাগ আমার কাছে আমার সাইকেলে দিল। ব্যাগে কি আছে জানতে চাইলে বলল যে গরুর কাঁচা গোস্ত, দুধ, মাছ, পিঠা আর কিছু ফল আছে। আম্মু আর খালার বহন করতে কষ্ট হবে ভেবে আমি কিছু না বলে সাইকেলে করে রওনা দিব। তখনই আম্মু বলল যে সাবধানে যেও। আমি ঠিক আছে বলে চলতে শুরু করলাম। ১০-১৫ মিনিট সাইকেলে চলার পর একটা বাজারে পৌঁছলাম। তখনও মাগরিবের আজান পড়তে ১০ মিনিট বাকি। বাজারটার পাশে নদী, আর নদীটা পার হলেই ওপারে নানুদের জেলা। নদী পার হওয়ার পর যখনই সাইকেলে উঠব, হঠাৎ আমার শরীরটা কেমন যেন শিহরণ দিয়ে উঠল। কেন আমি কিছু বুঝতে পারলাম না। কিছু না ভেবে চলতে থাকলাম নির্জন, জনমানব শূন্য কাঁচা রাস্তা ধরে। আশেপাশে কোনো বাড়িঘর নেই। গোধূলি বেলা পেরিয়ে সন্ধ্যা নামলে পেছনে দূরে ফেলে আসা বাজার, মসজিদ থেকে ভেসে আসছে মাগরিবের আজান, আর চারদিক থেকে ঘিরে আসছে কালো অতশূন্য অন্ধকার। ঠিক আমি তখন বিশাল বাঁশ বাগানের ভেতরে রাস্তা ধরে ডানের মোড় নিব। আমি তখনও ভাবিনি আমার সাথে কিছু ঘটতে চলেছে। হঠাৎ আমার চোখ যায় বাঁশবাগানের বাম পাশের শেষ প্রান্তে। আমি খুব ভালো করে অন্ধকারে দেখতে পাচ্ছিলাম ৭-৮ ফিটের একটা মহিলার আকৃতির, লাল পায়েরওয়ালা, হলুদ শাড়ি পরা, ঘোমটা দিয়ে আমার দিকে খুব দ্রুত আসছে। কিছুটা ভয় পাওয়ার পরও ভাবলাম মহিলাটি আমি যে রাস্তা ধরে যাচ্ছি সেও হয়তো এই রাস্তা দিয়ে কোথাও যাবে। কেন যেন ভয় পাবার পরও সাইকেল চালানো অবস্থায় ওই আকৃতিটার দিকে আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। এমন সময় শাফিন ভাই বিশ্বাস করবেন কিনা জানি না, মহিলাটি খুব দ্রুত আমার পাশে আসার কিছু আগে আমার গায়ে হালকা গরম বাতাসের পরশ লাগলো। আমি কিছু বুঝে ওঠার আগেই সাইকেলের কিছুটা সামনে দিয়ে এসে চলে গেল। আর আমি দেখতে পেলাম মহিলাটার মুখ আর হাত ছিল না, তার পা ছিল বেশ মোটা আর লোমযুক্ত। অথচ মুখ না থাকা সত্ত্বেও ঘোমটা ঠিকই ছিল,
কিন্তু এটা কি করে সম্ভব? তারপর আমি সাইকেলের সহ ব্যাগগুলো নিয়ে মাটিতে পড়ে গেলাম। মাটি থেকে উঠে চারদিকে তাকিয়ে দেখলাম মহিলাটি কোথাও দেখা যাচ্ছে না। আমার উঠে দাঁড়াতে সর্বোচ্চ 4 সেকেন্ড সময় লাগলো। এর ভেতরে কি কোনো মানুষ চোখের সামনে থেকে উধাও হয়ে যেতে পারে? এতে আমার বোঝার কিছু বাকি রইল না। আমি বুঝতে পারলাম আমার সাথে এতক্ষণ যাবৎ যা ঘটলো তা প্যারানরমাল কিছু। আগেই বলেছি আমি বেশ সাহসী। আমি আর কিছু না ভেবে সাহস নিয়ে আল্লাহর নামে ৩ বার আয়াতুল কুরসি পাঠ করে শরীরে ফু দিয়ে সাইকেল দ্রুত চালিয়ে ওই জায়গা থেকে বেরিয়ে আসি। আর ভাবি আমার ভয় পেলে হবে না, আমাকে অনেক দূর রাস্তা যেতে হবে। শাফিন ভাই, ঘটনাটা এখানেই শেষ হলে পারত, কিন্তু না। আমার সাথে পেছনের রাস্তাটা কি হলো এটা ভাবতে ভাবতে সাইকেল চালাচ্ছি আর প্রচুর ঘামছিলাম। কিছুটা রাস্তা পেরিয়ে ছোট্ট একটা গ্রামে প্রবেশ করলাম। তখন বাজে রাত প্রায় ৭:৪০, ৭:৪৫ মতো। গ্রামে এ সময়টা অনেক রাত। গ্রামের কোনো মানুষজন ওই সময় রাস্তায় ছিল না, চারদিক নীরব নিস্তব্ধ অন্ধকার। গ্রামটা থেকে আমার নানুর বাসা সোজা পশ্চিমে আরো ১ কিলোমিটারের মতো হবে। আর এই গ্রামের পর কোনো গ্রাম বা লোকালয় নেই, আছে শুধু বিশাল চরের ভিতর একটা সরু রাস্তা। এক রাস্তার ওই রাস্তা ধরে আমাকে একা চলে নানুর বাসায় পৌঁছতে হবে। গ্রামে ঢোকার ২-৩ মিনিট পর দুটা পুরাতন বাধাই করা কবরের পাশে এসে আচমকা আমার সাইকেলের চেইনটা পড়ে যায়। একটু আগেই দেখলাম পুরো রাস্তাটা শুনশান ফাঁকা, আর যখন সাইকেলের চেইন লাগালাম তখনই কুকুরের সমান হবে এমন বিশাল একটা বিড়াল, যা কিনা আমার জীবনে আমি কখনো দেখিনি। বিড়ালটা, তার দুটি অস্বাভাবিক বড় এবং লাল চোখ, আমার ডান পাশে কবরের কাছ থেকে উঠে আমার সাইকেলের ডান পাশে ঝুলিয়ে রাখা যে ব্যাগটায় কাঁচা মাছ আর গরুর গোস্ত, ওই দিকটাকেতে এগিয়ে আসছে। এটা দেখে আমার বুঝতে দেরি হয়নি। আমি ওখানে আর এক মুহূর্ত দেরি না করে শরীরের সমস্ত শক্তি দিয়ে সাইকেল চালাতে শুরু করি। আর খুব দ্রুত চালানোর কারণে খুব ক্লান্ত বোধ করায় বেশ কিছু দূরে যাবার পর বিশাল বড় খুব মোটা পুরাতন আর একটা আম গাছের কাছে দাঁড়াতেই পেছনে তাকিয়ে দেখি আমার থেকে পেছনে প্রায় ৩০-৩৫ মিটার দূর থেকে ৭-৮ ফিট লম্বা একদম সাদা কাপড় পরা মানব আকৃতির একটা অবয়ব মনে হচ্ছিল আমাকে ধরার জন্য দৌড়চ্ছে আর হাতের ইশারায় ডাকছে। এসব দেখে আমি জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে কাদা উঁচু নিচু রাস্তা দিয়ে সাইকেল চাললাম। আর ওই সময়টা আমার ভিতর হয়তো আমি ছিলাম না, আমি ছিলাম না। কোনো এক সময় নানুর বাসার উঠোনে এসে সাইকেল সহ আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। যখন আমার জ্ঞান ফিরে আসে শাফিন ভাই, তখন আমার পাশে আমার আম্মু, বড় খালা সহ নানুর বাসার সবাই ছিল। আম্মু আমাকে বলল, তোমার কি হয়েছিল? তোমার আসতে এত দেরি হলো কেন? আমি সবকিছু বিস্তারিত জানানোর পর আমি জানতে পারলাম শাফিন ভাই, আমার আম্মু এবং বড় খালা আমার আসার মিনিট ২০ আগে আমার নানুর বাসায় এসেছে। এটা কি করে সম্ভব? যে জায়গায় আমি তাদের আসারও প্রায় ৪০ মিনিট তো আগে আসবই। আমি এখনো সেটা মেনে নিতে পারি না। পরে আমাকে আমার আম্মু সহ সবাই ভয় পাওয়ার জন্য ঝাড়ফুঁক করল। ওই রাত থেকে পরের দিন পর্যন্ত আমার খুব জ্বর ছিল। পরে আমি সুস্থ হই। আর আমার নানু সবাইকে জানালো যে ওই গোধূলির সময়, যাকে আমরা সবাই কালী সন্ধ্যা বলি, ওই সময় আমার একা কাঁচা গোস্ত, মাছ, পিঠা এসব আনা ঠিক হয়নি। কারণ এ সময় খারাপ ভূত, পেতনি, জিন এরা চলাচল করার জন্য উত্তম সময়। আমি হয়তো ওই সময় তাদের চলার পথে বাধা দেওয়ায় বা আমি বাধা পড়ার তাদের অসুবিধা করায় খারাপ কোনো জিন আমার ক্ষতি বা আমাকে মারার জন্য পিছু নিয়েছিল। নানু আরো বলল যে আমি ভালো করেছিলাম শেষবার তাদের ডাকে সাড়া না দিয়ে সাহসিকতার সাথে ওই জায়গা থেকে সরে আসায় প্রাণে রক্ষা হয়। তা না হলে আমার প্রাণটাই চলে যেতে পারত। এই ঘটনাটি হয়তো অনেকে বিশ্বাস করতে কষ্ট হবে,
যাদের সাথে এমনটা ঘটে তারাই এটার মর্মতা বুঝতে পারবে। আজকে আমি যেই স্টোরিটি শেয়ার করব, এটি আমার যে জেলা, রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার একটি ঘটনা। ঘটনাটির সময় অনেক আগের, ১৯৬৫ সালের। ঘটনাটি আমি যার কাছে শুনেছি, ওনার নাম হচ্ছে কবিল উদ্দিন, আর ওনার দাদা যিনি, তার নাম হলো খয়ের উদ্দিন। বেসিক্যালি ওই খয়ের উদ্দিনের কাছ থেকেই তার যে নাতি কবিল উদ্দিন, উনি শুনেছেন, এবং তার কাছ থেকেই আমার শোনা বা তার কাছ থেকে আমার কালেক্ট করা। তো কথা না বাড়িয়ে আমি ঘটনাতে চলে যাই। খয়ের উদ্দিন উনি বেসিক্যালি শাড়ির ব্যবসা করতেন। আগেকার দিনে বা আমরাও দেখেছি, আর গোটা ধরেন যে ১০-১২ বছর আগেও কিন্তু অনেকেই বাড়িতে শাড়ি এনে বিক্রি করতেন। এখন তো অতটা দেখা যায় না, আগে কিন্তু এটা ছিল। তো খয়ের উদ্দিন উনি কালুখালী থেকে রাজবাড়িতে যেতেন। রাজবাড়ী শহরে গিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে উনি শাড়ি বিক্রি। আবার দেখা যাচ্ছে সন্ধ্যার পর একটা ট্রেন ছিল, ট্রেনে আবার উনি কালুখালী চলে আসতেন। তারপর ওখান থেকে ১ কিলোমিটার দক্ষিণে ওনার বাড়ি ছিল, সেখানে চলে আসতেন। এটা ওনার মোটামুটি প্রতিদিনের একটা কাজ ছিল। ওনার বাড়ির পাশে বিশাল একটা জঙ্গলের মতো ছিল। এখানে একটি বিষয় বলে রাখি, রাজবাড়ী জেলার সর্বশেষ উপজেলা কালুখালী। আমি কালুখালী নিয়ে এর আগেও বেশ কিছু ঘটনা বলেছি এবং সামনেও আমি চেষ্টা করব আরো বেশ কিছু ঘটনা সংগ্রহ করার জন্য। কালুখালীতে অনেক হন্টেড প্লেস আছে এবং সেই কেন্দ্রিক অনেক ঘটনা রয়েছে। আমি এর আগেও বেশ কয়েকটি ঘটনা শেয়ার করেছি। তো আজকে আমি আরেকটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। সেই ঘটনাটি এটি। ওনার বাসার পাশে বিশাল একটা জঙ্গলের মতো ছিল। এই জঙ্গলটা এমন যে সেখানে যে মানে হিংস্র প্রাণী থাকে, বিষয়টা এমন নয়। দীর্ঘদিন ধরে বিভিন্ন গাছপালা সেখানে হয়েছে, মেহগনি গাছ, করই গাছ, এরকম অনেক গাছ হয়েছে এবং হতে হতে ছোটখাটো গাছ হতে হতে বেশ একটা জঙ্গলের মতো হয়ে গেছে। তো গ্রামের লোকজন যেটা করতো সেটা হচ্ছে যে ওখানে ওই জঙ্গলে গিয়ে তারা ওই যে পাতা ঝাড়ু দিয়ে নিয়ে আসতো, কারণ জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য। তো জঙ্গলের বিভিন্ন শুকনো ডালগুলোর নিচে পড়ে থাকলে সেগুলো কালেক্ট করতো, জ্বালানি হিসেবে ব্যবহার করতো তারা। তো খয়রুদ্দিনের বাড়িটা ছিল হচ্ছে ওই জঙ্গলের খুব কাছাকাছি। তো এমনিতে মানে সবাই এভাবেই জঙ্গলে আসা যাওয়া করতো, তেমন কোনো সমস্যা ছিল না। একদিন খয়রুদ্দিনের ওয়াইফ উনি সকালে উঠে জঙ্গলে পাতা সংগ্রহ করার জন্য গিয়েছেন। ঝুড়ি এবং একটা ঝাড়ু নিয়ে সেখানে পাতা সংগ্রহ করার জন্য জঙ্গলে প্রবেশ করেন। পাতা সংগ্রহ করতে 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 হঠাৎ করে উনি যখন পাতা ঝাড়ু দিচ্ছিলেন, ওনার যে ঝাড়ু এমন একটা জায়গায় এসে ঠেকে যায়, এটা কিন্তু দিনের বেলার ঘটনা, এমন একটা জায়গায় এসে ঠেকে যায় একটা মানুষের পায়ের মতো মনে হচ্ছে। উনি স্বাভাবিকভাবে যখন পায়ের এই নিচের দিক থেকে উপরের দিকে তাকান, তখন উনি চিৎকার দিয়ে উঠে মানে এই ঝাড়ু এবং মানে ঝুড়ি এগুলো ফেলেই উনি চিৎকার করতে করতে বাড়িতে চলে আসেন। বাড়িতে এসে উনি সেন্সলেস হয়ে যায়। এখন ওনার যখন জ্ঞান ফেরানো হয় তখন বলে, কি হয়েছে? বলে যে আমি জঙ্গলে পাতা ঝাড়ু দিচ্ছিলাম, হঠাৎ করে দেখি একটা মানুষের মতো পা। আমি যখন উপরের দিকে তাকালাম তখন দেখলাম একটি মাটির নারী মূর্তি, শাড়ি পরা, সাথে ২-৩ জন বাচ্চা আছে, সেগুলোও মূর্তি। এবং দেখলাম সে এরকম মূর্তি একটা দুইটা না, এরকম বেশ কিছু, কখনো কোনো পুরুষের মূর্তি, কখনো কোনো নারীর মূর্তি, কারো বয়স বেশি কারো বয়স কম, এরকম। তো এরকম তো আগে কখনো দেখি নাই। হঠাৎ করে এরকম এত মূর্তি দেখে আমি প্রচন্ড ভয় পেয়েছি এবং আমি বাসায় এসে অজ্ঞান হয়ে গেছি। তখন অন্যরা বলে যে আমরাও তো প্রতিদিনই যাই, তো কই এরকম তো কোনো ঘটনা তো আমরা আগে কখনো দেখিনি। তো সবাই বলে এটা তোমার মনের ভুল, এইভাবে বলে মানে সবাই তাকে একটু সান্ত্বনা দেয়।
এখন খয়রুদ্দিনের ওয়াইফের মনে যেহেতু ভয় লেগেছে, উনি আর পরের দিন ওই বাগানে পাতা ঝাড়ু দিতে যাননি। পরের দিন যে ঘটনা ঘটে, একই ঘটনা আরেকজন মহিলার সাথে ঘটে। সেও তো একই অবস্থা, কিন্তু সে আর বাড়ি পর্যন্ত আসে নাই। সে ওইরকম মূর্তি দেখে ওখানেই চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে গেছে। পরবর্তীতে অন্য কোনো মহিলা সেখানে গিয়েছে পাতা ঝাড়ু দেওয়ার জন্য, তাকে ওরকম সেন্সলেস অবস্থায় দেখে সে অন্যদেরকে ডাকাডাকি করেছে, সবাই এসে তাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে গেছে। সে তখন যখন ঘটনাটি বলেছে, তখন খয়রুদ্দিনের ওয়াইফের ঘটনার সাথে তার ঘটনা মিলে যায়। তখন এলাকাতে একটি আতঙ্ক বিরাজ করে যে এই জঙ্গলে এরকম মূর্তিগুলো আসে কোত্থেকে। কিন্তু সমস্যা হলো, যখন 2-3 জন একসাথে সেখানে যায়, সেখানে কিন্তু কোনো মূর্তি দেখা যায় না। তো একা ওখানে গেলেই এই টাইপের মূর্তি দেখা যায়। এটা হলো একটা বিশাল সমস্যা। এখন মানুষ ভয় পাচ্ছে। ওদিকে আশেপাশে যে বাড়িগুলো ছিল, এই বাড়িগুলো তাদের জ্বালানির যে সমস্ত কাঠ বা পাতা এগুলো সংগ্রহ করতেই কিন্তু ওই জঙ্গল থেকে। তখন তারা ওই জঙ্গলে যেতে পারছিল না। বেশ একটা মুসিবত হয়ে গেল, কারণ সবাই ভয় পাচ্ছে যে এরকম মূর্তি দেখা যায় সেখানে। কিন্তু এরকম মূর্তি তো মানুষ সাধারণত তৈরি করে না। বিভিন্ন পূজার সময়ও কিন্তু এই ধরনের মূর্তি তৈরি হয় না, যে বিভিন্ন বয়সের স্বাভাবিক মানুষের মূর্তি এরকম কিন্তু আসলে গ্রামে গঞ্জে তৈরি হয় না, বা কখনো সাধারণত কেউ তৈরি করেও না। কিন্তু ওইখানে কোত্থেকে আসলো এগুলো? এখন মানুষ, বিশেষ করে গ্রামের লোকজন, কেউ ভয়ে ওই জঙ্গলের ধারের কাছেও যায় না। খয়রুদ্দিন একদিন রাজবাড়ি থেকে যখন ফিরছিলেন, ওই দিন ট্রেনটা দেরি হয়ে যায়। রাজবাড়ি থেকে সন্ধ্যার দিকে ট্রেনটা ছাড়তো, তো উনি কালুখালী আসতে খুব বেশি সময় লাগে না। উনি যখন ওই দিন দেরি হয়ে যায়, দেরি বলতে তখন রাত বাজে প্রায় 9টা। আর 1965 সালে রাত 9টা মানে কিন্তু অনেক রাত। তখন তো ওইদিকে ইলেকট্রিসিটি ছিল না, এই কারণে ঘুটঘুটে অন্ধকার ছিল ওই সময়। উনি আসছিলেন, যেহেতু ওনার বাসা ওই জঙ্গলের পাশ দিয়ে যেতে হবে। খয়রুদ্দিন উনি জঙ্গলের পাশ দিয়ে ওনার বাসার দিকে যাচ্ছিলেন। তো হঠাৎ করে আমার মনে হলো, দূরে একজন মহিলা সাথে একটি বাচ্চা হাঁটাহাঁটি করছে। আমরা ক্ষেতের আইল বলি, 2 ক্ষেতের মাঝখানে একটু উঁচু মাটির চলার পথ, একটি ক্ষেত থেকে আর একটা ক্ষেতকে আলাদা করার জন্য এরকম মাটির একটি বাঁধের মতো ছোট দেয়া হয়, এটাকে আমরা আইল বলি। অনেকে গ্রামেই বা আশেপাশে হয়তো এই শব্দটাই ব্যবহার করেন। উনি খেয়াল করেন, খয়রুদ্দিন এই আইলের উপরে একজন মহিলা একটি বাচ্চা হাঁটাহাঁটি করছে, দূর থেকে যতটুকু মনে হয়েছে। ওদিন অন্ধকার থাকলেও মোটামুটি যতটুকু হালকা আলো আছে ততটুকু মনে হয়েছে আমার। তখন উনি চিন্তা করলেন যে এত রাত্রে এখানে কে হতে পারে। উনি যেহেতু মাঝে মাঝে রাতের বেলা আসতেন এবং সাহসী লোক ছিলেন, আর দীর্ঘদিন ধরে উনি রাতের বেলা আসেন, এই টাইপের কোনো ঘটনা বা এই জঙ্গলের পাশ দিয়ে আসছেন, কোনো ঘটনা ওনার কখনো চোখে পড়েনি বা ঘটেওনি। কিন্তু যেহেতু জঙ্গল কেন্দ্রিক একটি বিষয় চতুর্দিকে আলোচনা হচ্ছিল, তখন উনি মনে একটু ভয় পেলেও চিন্তা করেন, সেগুলো তো মূর্তির কথা, সবাই তো মূর্তি দেখেছে, এগুলো তো মানুষ হাঁটাচলা করছে, মনে হয় আশেপাশে বাড়ির কোনো লোকজন হবে, আসছে এখানে। অনেক সময় ক্ষেতের আইল যখন কোনো কারণে যদি ফেটে যায়, তখন কিন্তু রাতের বেলা হলেও খবর পেলে কৃষকরা এসে সেটা আবার বন্ধ করে দেন, বা সেটা মেরামত করেন। আর উনি চিন্তা করেন হয়তো এরকম কোনো কাজেও কেউ আসতে পারে। তিনি যখন হাঁটছিলেন, হঠাৎ করে উনি খেয়াল করলেন ওই একজন মহিলা এবং বাচ্চা তার কাছে আসলো, এসে বলল, তোমার কাছে কি শাড়ি এখনো আছে? তখন খয়রুদ্দিন বলল, হ্যাঁ আছে তো, সব শাড়ি তো আজকে আর বিক্রি হয়নি। তখন বলল, আমাকে একটা শাড়ি দাও। তখন খয়রুদ্দিন বলল, এই রাতের বেলা তুমি কিভাবে শাড়ি দেখবা? দিনের বেলা আমার বাসায় আসো, তখন দেখে শুনে একটা ভালো দেখে একটা শাড়ি নিয়ে যেও। বলে, না আমার কোনো সমস্যা না, আমি রাতের বেলায় দেখতে পারবো, তোমার শাড়ির এই গাইডটা খোলো। তো খয়রুদ্দিন খুব অবাক হন, কি ব্যাপার, এই রাতের বেলা
এই মহিলার চেহারায় আমি ভালো করে দেখতে পাচ্ছি না, অথচ সে রাতের বেলা শাড়ি কিনতে চায়। তো উনি খুব অবাক হন খয়রুদ্দিন। তারপরও ওই মহিলা পিড়াপিড়ি শুরু করেন যে না, আমাকে শাড়ি দিয়ে যেতেই হবে। তখন বাধ্য হয়ে উনি ওনার গাইডটি মাথার থেকে নামান এবং গাইডটা খুলে বলেন যে নাও, এখন তুমি কোনটা নিবা এই অন্ধকারের মধ্যে। তখন ওই মহিলা ওখান থেকে একটা শাড়ি নেন, বলে যে এই শাড়িটা আমি নিলাম, এটা আমার ভালো লেগেছে। তখন বললে যে ঠিক আছে, শাড়ি তো ভালো লেগেছে, এখন দামটা? তখন উনি বলেন যে ঠিক আছে, দামটা আমি পরে তোমাকে দিয়ে দিব, এখন দিব না, তোমাকে আমি পরে তোমার বাসায় পৌঁছে দেব। খয়রুদ্দিন বলে, আমি তো তোমাকে চিনি না, কিভাবে আমি তোমার কাছ থেকে দাম নিব, আর তুমি কিভাবে দিয়ে যাও, তুমি যদি দামটা না দাও? তখন ওই মহিলা বলে যে আমি এই জঙ্গলেই থাকি, দামের দরকার হলে জঙ্গলে এসো, আমি তোমাকে দাম দিয়ে দিব, আর না হলে আমি নিজে গিয়ে তোমার বাসায় দাম দিয়ে আসবো। এই কথা শোনার সাথে সাথে খয়রুদ্দিন পায় ভয়। এই জঙ্গলে থাকে মানে এই জঙ্গলে তো কোনো মানুষ থাকে না, আর এত রাতের বেলায় এই জায়গা তো কোনো মহিলা আসার কথাও না। তো উনি খুব ভয় পান। ভয় পেলেও উনি, ওনার সারা শরীর ঘামতে থাকে, কিন্তু কোনো কথা বলেন না। উনি দেখেন যে ওই মহিলা তার বাচ্চা সহ ওই জঙ্গলের ভিতরে ঢুকে গেল। খয়রুদ্দিন তাড়াতাড়ি ওনার শাড়ির যে গাইডটা আছে সেটা তাড়াতাড়ি নিয়ে, ওনার বাসা তো কাছেই ছিল, বাড়িতে চলে যান, গিয়ে সব ঘটনা খুলে বলেন। তখন ওর পরিবারের সদস্যরা খুব ভয় পায় যে গ্রামে কি শুরু হলো, আমরা এই জঙ্গলের পাশ দিয়ে যেতে পারছি না, জঙ্গলের ভিতরে ঢুকে আমরা কাঠ বা পাতা সংগ্রহ করতে পারছি না, এই ঘটনা কেন ঘটছে বারবার। এখন মানুষজনের দেখা যাচ্ছে যে কিছু মানুষ এগুলো একটু কম বিশ্বাস করত, তারপরেও তারা জঙ্গলের আশেপাশে যাওয়া শুরু করে, জঙ্গলের ভেতরে ঢোকে। দেখা যায় একসাথে তখন ৩-৪ জন ঢুকতো, বিশেষ করে মহিলা মানুষ ঢুকতো না, তখন পুরুষ মানুষ ঢোকা শুরু করে কাঠ বা পাতা সংগ্রহ করার জন্য। প্রথমে যখন ২-৩ জন মিলে ঢুকতো, প্রথম দিকে কেউ কিছু দেখতো না, কিন্তু পরবর্তীতে দিনের বেলাতেই এই জিনিসগুলো তারা দেখা শুরু করে, কিন্তু তখন আর কোনো মানুষের মূর্তি তারা দেখতো না। তখন দেখতো যে বিভৎস চেহারার কোনো দানব আকৃতির বা বিভৎস চেহারার কোনো মানুষের মূর্তি তারা বিভিন্ন জায়গায় ওই জঙ্গলের মধ্যে দেখতে পেত, এবং তারা ভয়ে সেখান থেকে দৌড় দিয়ে বের হয়ে যেত। এই ঘটনাগুলো যখন কন্টিনিউ হচ্ছিল এবং কেউ যখন জঙ্গলে আর যেতে পারছিল না তাদের প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করার জন্য, তখন ওই সময় রাজবাড়ির একজন ভালো হুজুরের শরণাপন্ন হয় যে এই ঘটনাটা কেন ঘটছে। তখন ওই হুজুর একটু সময় নেন, সময় নিয়ে পরে বলেন যে ওখানে বেশ কিছু জিন পরিবার এসে বসবাস করা শুরু করেছে ওই জঙ্গলে, তোমরা ওখানে যাও, তারা সেটা পছন্দ করে না। তখন তারা বলে যে আমাদের আশেপাশে যেই যতগুলো এই ছোট্ট গ্রামে যে কয়টা পরিবার আছে, আমরা তো জ্বালানি, যে সমস্ত কাঠ বা মানে পাতা, এগুলো তো ওইখান থেকে সংগ্রহ করি, আমরা যদি ওই জঙ্গলে না যাই তাহলে আমরা রান্না করার জন্য উপকরণগুলো কোথায় পাবো? আমরা তো অন্য কোথাও যেতে পারছি না, আমাদের তো। আর ওই জায়গাটা সরকারি খাস জমি ছিল, ওটা কোনো ব্যক্তির মালিকানা যেহেতু ছিল না, তো এই জন্য তারা অনেকেই ওই জঙ্গলের পাতা বা অন্য কিছুর উপর নির্ভরশীল ছিলেন। তখন বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কি সমাধান করা যায়? তখন ওই হুজুরকে খুব ভালো করে তারা রিকোয়েস্ট করেন যে যদি জিন এখানে থেকেই থাকে তারা যেন এখান থেকে চলে যায়। তো হুজুর বললেন যে ঠিক আছে, আমি একটু সময় নিচ্ছি, আমি তাদেরকে বলে দেখবো যে আসলে কি করা যায়, তুমি ৭ দিন পরে আসো, তোমরা ৭ দিন পরে আসো যারা এসেছিলেন হুজুরের কাছে। তো ৭ দিন পরে ওনারা আসেন, ওনারা আসার পরে বলেন যে কোনো রেজাল্ট আছে কিনা। তখন বলেন যে আসলে এখানে যে জিন পরিবারগুলো এসেছে ওরা খারাপ না, এরা ভালো, ওরা এখানে আবাসন মানে এখানে দীর্ঘমেয়াদে থাকার জন্যই তারা এখানে এসেছে, কিন্তু ওরা জানতো না যে তোমরা এখান থেকে এই জঙ্গলের কাঠ বা পাতার উপর নির্ভরশীল, তোমরা যে এখানে বারবার আসো প্রতিদিন, এতে ওরা ডিস্টার্ব ফিল করে, আর তোমরা মূর্তি যেগুলো দেখো ওগুলো আসলে ওরাই তোমাদেরকে
প্রথম দিকে ভয় দেখানোর চেষ্টা করেছিল, কিন্তু তোমরা ভয় পাও না। পরে যখন পুরুষ মানুষ আসা শুরু করলো, ওরা বীভৎস মূর্তির সুরত ধরে ওখানে দাঁড়িয়ে থাকে। তো ওরা চায় যে তোমরা না আসো, কিন্তু ওদেরকে রিকোয়েস্ট করেছি, যেহেতু তোমরা এই জঙ্গলের কাঠ বা পাতার উপর নির্ভরশীল, ওদেরকে বলেছি ওরা যেন অন্য কোথাও চলে যায়। তখন ওরা বলেছে যে যেহেতু আমরা এখানে নতুন আসছি, অন্য কোথাও যেতে আমাদের একটু সময় লাগবে, সুতরাং আমরা যতদিন না না যাই ততদিন পর্যন্ত ওরা যেন এই জঙ্গলে না আসে। তখন হুজুর ওনাদেরকে বলেন, ওনাদেরকে বলতে যারা আবার শুনতে আসছে গ্রামের লোকজন হুজুরের কাছে, যে ওরা এই বলেছে। তখন ওখানকার লোকজন বলেন যে আচ্ছা ঠিক আছে, ওরা যতদিন না না যায় আমরা কেউ জঙ্গলে যাব না, আমরা কষ্ট করে অন্যভাবে সেগুলো মানে জ্বালানি উপকরণগুলো আমরা সংগ্রহ করার চেষ্টা করব। তো শ্রোতা বন্ধুরা, এরকম অবস্থা প্রায় 6 মাস ছিল। 6 মাস পর ওই জঙ্গলে এই টাইপের আর কোনো কিছু দেখা যায়। পরবর্তীতে ওই হুজুরি খবর পাঠায় যে ওই জিনেরা এখান থেকে চলে গেছে। এখন তো সেই জঙ্গলগুলো এখন সেরকম নাই, আস্তে আস্তে সেখানে আবাসন হয়েছে, সেগুলো কেটে সাফ হয়ে গেছে, অনেক বিভিন্ন স্থাপনা নির্মিত হয়েছে সেই জায়গা দিয়ে। এখন সেই জঙ্গলগুলো এখন আর নেই, এখন একদমই প্রায় পরিষ্কার বললেই চলে সেই জায়গাগুলো। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আমি আজকে আপনাদের সঙ্গে যেই ঘটনাটি শেয়ার করতে চাচ্ছি, এই ঘটনাটা গ্রামের একটা ঘটনা। আমার বন্ধু রাশেদের সাথে ঘটে গিয়েছে এই ঘটনাটা। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। রাত সেদিন প্রায় 2:30 বাজে। আকাশে কোনো রকম চাঁদ নেই। চারদিকটা এত বেশি মানে নিস্তব্ধতা আর এত বেশি ভয়ানক লাগতেছে, যেন মনে হচ্ছে যে আজকে আমাবস্যার রাত, বা এমন মনে হচ্ছে যে পৃথিবীটা কেমন যেন থমকে গেছে, এরকম একটা অবস্থা। তো গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো বাঁশঝাড় আছে, যেই বাঁশঝাড়টাকে গ্রামের লোকেরা সবাই বলে মরা বাঁশঝাড়। এই মরা বলার কারণ হচ্ছে এখান থেকে কেউ বাঁশ কাটে না, আর এখানকার বাঁশগুলো অনেক ভয়ানক। রাত্রের বেলা এখানে অনেক রকমের শব্দ শোনা যায়, অনেক রকমের ঘটনা কিন্তু এখানে ঘটে। এর কারণ হচ্ছে বহু বছর আগে নাকি সেখানে এক বৃদ্ধ লোকের রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল। এই মৃত্যুর পর থেকেই এই মরা বাঁশঝাড়টাকে নিয়ে মানুষ অনেক রকমের ঘটনা, অনেক রকমের কাহিনী, অনেক রকমের ভয়ানক জিনিস রচিত আছে। তো আমি আজকে যে ঘটনাটি বলছি, সেই ঘটনাটা আমার বন্ধু রাশেদের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা। সেদিন রাশেদ মাছ ধরে জাল তুলে বাড়ি ফিরছিল, তার জাল মাছ সব কিছু নিয়ে বাড়ি ফিরতেছিল আর কি। তো বাড়ি ফেরার পথে এমনিতেই মাছ মারার পর শরীর ক্লান্ত থাকে, একদম ক্লান্ত শরীর নিয়ে সে মানে বাড়ি ফিরতেছে। কিন্তু সে বুঝতে পারলো যে তার মাথার মধ্যে অদ্ভুত রকমের একটা অস্বস্তি কাজ করতেছিল, এত বেশি অস্বস্তি যে তার একটু বসে রেস্ট নিলে মনে হয় ভালো হতো। তো আস্তে আস্তে ওই বাঁশঝাড়ের কাছে আসতেই সে হঠাৎ করে শুনতে পেল কেউ যেন ফিসফিস করে তার নাম ধরে ডাকছে, রাশেদ, এ রাশেদ, এরকম আর কি, মানুষের কণ্ঠে আর কি এরকম। তো রাশেদ এমনিতেই মাথা খারাপ, মাথা ব্যথা করতেছে, এইরকম একটা ডাক শুনে আবার সে থমকে গেল। তারপর চারদিকে তাকালো, দেখলো যে আসলে কেউ নেই, কোনো কিছুই নেই। মানে বুঝলাম না কি হলো এটা, সে আর কি একটু হতভম্বই হইল, মাথা ব্যথা করতেছে, মেজাজ খারাপ। তারপর সে কি করলো, মানে চারদিকটা আরও একটু ভালো করে দেখলো। দেখার পর দেখলো যে কেউ নেই। তারপর সে সামনে আরেকটু মানে এগিয়ে গেল। তখন দেখলো যে বাইরে কোনো বাতাস নেই, কোনো কিছুই নেই। তারপরেও বাঁশগুলো যেন আস্তে আস্তে দুলছে। তার হৃৎপিণ্ড যেভাবে মানে নিঃশ্বাস নিলে যেরকম একটা সময় লাগে, সেই সময় মানে মেনটেন করে বাঁশগুলো দুলছে আর কি। সে নিজেকে বুঝালো যে আসলে ভয় পাওয়ার কিছুই নেই, এখন তো তেমন রাতও হয়নি, তো কোনো কিছু হয়তো এটা কানের কাছে লেগে গেছে বা বাতাসে হয়তো এটা দুলছে, খাচ্ছে, এটা হতেই পারে, কারণ বাঁশ ঝাড় অনেক ভেজাল হতে পারে। তো সে তার মতো আবার চলতে শুরু করলো। কিন্তু সে হঠাৎ করেই দেখলো, মানে শুনতে পারলো সেই শব্দটা আবার আসতেছে, রাশেদ, এ রাশেদ, আমারে দেখ।
এই শব্দটা মনে হলো রাশেদের খুব কাছ থেকে আসলো। মানে এমন একটা শব্দ যেই শব্দটা তার মানে ভিতর থেকে আসতেছে এই টাইপের আরকি। তারপর রাশেদ ধীরে, ধীরে মানে আস্তে, আস্তে ঘুরে, ঘুরে তাকালো। কিন্তু কোনো কিছু দেখতে পেল না। তো সে কি করলো মানে থেকে তার পায়ের সামন থেকে এক মুঠো মাটি নিল। মাটি নিয়ে চতুর্দিক দিয়ে ঢেল মারলো আরকি। "যা, যা" এভাবে বলল আরকি। মানে সে তাড়াই দিল এই টাইপের। এটা করে সে যাইতে ধরল। তার ৫-৬ কদম আগানোর পরে আবারও সেই একই শব্দ। "রাশেদ, এ রাশেদ, আমার দিকে দেখ।" এটা যখন শুনল এবার রাশেদ একটু সত্যিই আরকি ভয় পেয়ে গেল। তারপর সে আস্তে করে আ মানে পিছনে ঘুরে তাকালো। আর দেখল আ আ মানে এমন একটা দৃশ্য যে দৃশ্যটা আসলে তার উম জীবনের ১ম তার সঙ্গে এটা হয়েছে। সে আমার সঙ্গে যেভাবে শেয়ার করছে আরকি। আমি ঐরকম আরকি ভয়ে বলতে পারতেছি না। বাট সে যেভাবে আমাকে বলেছে সেভাবেই বলতেছি। সে দেখল যে একটা বৃদ্ধ সাদা শাড়ি পরা, মাথা নিচু করে অ্যা মানে দাঁড়িয়ে আছে ঠিক বলা যাবে না। সে মাটি থেকে অনেকটা উপরে মনে হচ্ছে যে হাওয়ায় ভাসছে এরকম আরকি টাইপের দাঁড়িয়ে আছে। তারপর সে জিনিসটা বেশ কিছুক্ষণ দেখল। দেখল যে চুলগুলো দিয়ে মুখটা একদম ঢেকে রাখা। মুখটা একদমই দেখা যাচ্ছে না। আর চুলের ফাঁক দিয়ে ২ টা জ্বলজ্বল করা শুধু লাল রঙের চোখ দেখা যাচ্ছে। ঠিক এই মুহূর্তে রাশেদ কি করবে বুঝতে পারতেছে না। তারপর সে বলল কি যে, "আমি এখানে থাকার কোনো প্রয়োজনই নেই।" সে দৌড় দিতে চাইল। ঠিক তখনই দেখল যে তার পা যেন মানে চলতেছেই না। এমনিতেই শরীর এত বেশি ক্লান্ত, তার উপর আবার এরকম একটা ভয়ের জিনিস সে সবকিছু মিলে তার পা সামনে নিতেই পারতেছে না। তারপর ওই যে যেটা সাদা অবয়ব ছিল তার সামনে সেটা ধীরে, ধীরে তার দিকে এগিয়ে আসতেছে এবং মানে রাশেদ তো কোনোভাবে নড়তে পারতেছে না। আর সেই অবয়বটা ধীরে, ধীরে তার খুব কাছাকাছি চলে আসছে। তারপর রাশেদ বলল যে, "আপনি কে? কি চান? এখানে কি করছেন?" এই এত কিছুর প্রশ্নের উত্তর কোনো কিছুই পেল না। তারপর সেই বৃদ্ধটা হঠাৎ তার মুখটা তুলে ধরল রাশেদের সামনে। দেখল যে মুখে কোনো চামড়া নেই, শুধু হাড় আর কালো ফাঁকা গর্ত। চোখের অংশটায় কোনো চোখ নেই, শুধুমাত্র লাল কিছু একটা যেন জ্বলজ্বল করে জ্বলছে। রাশেদ চিৎকার করতে চাইল কিন্তু কোনোভাবেই সে চিৎকার করতে পারল না। কারণ মানে তার সবকিছুই যেন অবাস হয়ে গেছে এবং বাতাসে এমন একটা মানে পরিবেশ তৈরি হলো, সেই বাঁশঝাড়টা একটা ভুতুড়ে বাঁশঝাড় তৈরি হয়ে গেল। তারপর সবকিছু মিলে এখন রাশেদ আসলে কি করবে কিছুই তার আরকি কাজ করতেছে না। তার ব্রেইন কাজ করতেছে না, হাত কাজ করতেছে না, পা কাজ করতেছে না, শরীর কাজ করতেছে না। শুধুমাত্র সে চোখ দিয়ে এই দৃশ্যটা মানে দেখতেছে এবং অনুভব করতেছে আরকি জাস্ট এতটুকুই। সে তারপর অনেক কষ্ট করে তার যে হাতে মানে জালটা ছিল, সেই জালটা মানে একটা ছুঁড়ে মারল আরকি। তো ছুঁড়ে মারার পর দেখল যে তার সামনে আর কিছুই নেই। তারপর সে ভাবল যে হয়তো আমাকে খারাপ কোনো কিছু আক্রমণ করতে চাচ্ছে। সে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে চাইল। তো যখন সে বাসঝাড়টার ঠিক মানে শেষ প্রান্তে যাবে, ঠিক সেই মুহূর্তে তাকে পিছন থেকে একটা বাঁশ দিয়ে মানে বাঁশ একটা হেলে গেছে আরকি তার মাথার উপর। সে আটকা পড়ে গেল। বাঁশ যখন হেলে পড়ল তখন তো এটা অনেক ভয়ানক। সে ভাবতেছে যে আসলে বাঁশ তো একটা হেলে পড়ার কথা না। এখানে কোনো মানুষ আছে নাকি? সবকিছু মিলে তার যে ভয়টা ছিল এই ভয়টা এখন আরো দ্বিগুণ হয়ে গেল। তো এই দ্বিগুণ হয়ে যাওয়ার পরে সে শুধুমাত্র তার ঘাড়টা ঘুরিয়ে পিছনের দিকে তাকাতেই দেখল যে বিশাল লম্বা একটা সাদা আলখাল্লা পড়া কিছু একটা তার মানে সামনে এখন দাঁড়িয়ে আছে। এটা দেখার পর তার শরীরে আর মানে কন্ট্রোল করতে পারল না। সে এখানেই সেন্সলেস হয়ে পড়ে যায়। তারপর সেই মানে তার যে মাঠ ছিল, তার যে আরো যে যারা ছিল আরকি, তারা যখন আসতেছিল তখন দেখে যে রাশেদ এখানে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তারা রাশেদকে নিয়ে পাশেই একটা মসজিদ ছিল, সেই মসজিদে নিয়ে যায়। তখন আ আ এশায়ের নামাজের কিছুক্ষণ পর যখন ইমাম সাহেব তাকে দেখল, তাকে সূরা তারপর কিছু পানি পড়া দিল। দিয়ে রাশেদ আসলে জ্ঞান ফিরল।
জ্ঞান ফেরার পর রাশেদকে জিজ্ঞাসা করা হলো কি হয়েছে, কেন হঠাৎ করে এই অবস্থা। পরে রাশেদ সব কিছু যখন তাদেরকে বলল, তারা আসলে আলহামদুলিল্লাহ পড়ল, কারণ এই জিনটা তার তেমন কোনো ক্ষতি করতে পারেনি, শুধুমাত্র তাকে যে ওই যে কি বলে ভয় দেখিয়েছে, তার কোনো ক্ষতি করতে পারেনি। তারপর ইমাম সাহেব আসলে তার ব্যাখ্যা দিল, হয়তো ওই যে তার কাছে কাঁচা মাছ ছিল, সেই মাছগুলোর লোভে পড়েছিল হয়তো কিছু জিন। কিন্তু রাশেদ তো একটু সাহসী টাইপের ছিল, সে এই জিনগুলোকে দমন করতে পারছে। তারপর আসলে তাকে কয়েকদিনের জন্য রেস্ট করতে বলা হয়, মাছ মারতে নিষেধ করা হয়। তারপর রাশেদের কয়েকদিন রাতে এইরকম জ্বর আসতো, ভীষণ কাঁপুনি দিয়ে জ্বর আসতো। বাড়ির যত ঠান্ডার পোশাক ছিল সবগুলো তার উপর দিলেও তার এই জ্বরটা থামতো না, কাঁপুনিটা থামতো না। এর কিছুদিন পর আসলে তাকে একজন ভালো কবিরাজ দেখা হয়। তো কবিরাজ দেখানোর পর সে আর কি এখন মোটামুটি সুস্থ। কিন্তু ওই যে তার যে মাছ মারার যে একটা শখ ছিল রাত্রের বেলা, দিনের বেলা মাছ মারা নিয়ে যে তার যে একটা কৌতূহল ছিল, সেই কৌতূহলটা আর তার মধ্যে থাকে না। সে মানে মাছ মারাটা একদম ভুলেই যায়, আর কখনো সে মাছ মারতে যায়ও নি। তো রাশেদের ঘটনা ছিল এটা। আমাকে এই ঘটনাটা রাশেদ শেয়ার করেছিল, আমার বন্ধু। তো ঘটনাটা কেমন লাগলো জানি না। যদি ঘটনাটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আর যারা শুনছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, কেমন লাগলো জানাবেন। সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ। এটি জাহাঙ্গীরের নানার সাথে ঘটে যাওয়া একটি কাহিনী, যথারীতি গ্রামের কাহিনী। তো কাহিনীর প্রেক্ষাপট হচ্ছে গ্রামের চাষাবাদের সময়কার একটি রাত্রি, যখন গ্রামে ইরিগেশন করে এবং আপনারা জানেন যখন সেচ দেয়, তো আমন ধানের সময় ছিল সেটা, এবং আমন ধানে রাতে পানি দিতে হয়। এই কারণে জাহাঙ্গীরের নানা প্রতিদিন রাতেই তিনি তাদের যে পাম্প ছিলেন, যেখান থেকে তিনি মানে পাম্প থেকে পানি সেচ করে খেতে ডিস্ট্রিবিউট করেন, মানে খেতে ওখানে নাকি খেতে বিভিন্ন ক্যানাল কেটে কেটে নিয়ে যেতে হয়, এবং সেই পাম্পে উনি থাকতেন এবং রাতের বেলা যে থাকতেন ওই সময়টাতে, কারণ পানি ডিস্ট্রিবিউশনের দায়িত্বটা ওনার উপর ছিল। ওনাদের খেতে বিশেষ করে এই পাম্প দিয়ে পানি দিতে হতো না। তো উনি যথারীতি প্রায়ই এরকম রাতে থাকতেন এবং উনি সেই ওনার পাম্পগুলোই করতেন, এবং তার কাজটা এরকম ছিল, যেটা জাহাঙ্গীর লিখেছে, যে একটা সময় রাতের মধ্যে কোনো একটা সময় ওনাকে হেঁটে যেটা করতে হতো, পানির দিক পরিবর্তন করে দিতে হতো। ক্যানালের একটা ক্যানালের মাথা বন্ধ করে আরেকটা খুলে দিতে হতো, যাতে সেই পানিটা যে ওই ক্ষেতের মধ্যে পড়তে পারে। তো মোটামুটি এই ডিস্ট্রিবিউশনটা করার জন্য, তদারকি করার জন্য থাকতে হয়। তো উনি যেদিনকার ঘটনা, সেদিন রাতে তিনি সেইভাবেই তার সেই পাম্প হাউসে ছিলেন, এবং রাতের বেলা তিনি খাওয়া দাওয়া করে চলে যান তার সেই পাম্প হাউসে। এবং পাম্প হাউস হয়তো আপনারা দেখেছেন, যেখানে পাম্পের জন্য মানুষ থাকে, সেটা হচ্ছে একটা সাধারণত বড় পানির পাম্প থাকে এবং তার পাশেই একটা ঘর থাকে ঠিক পাশাপাশি। তো এরকমই একটা ঘরে উনি রাতের বেলা বসে আছেন, সময় কাটছে, খাওয়া দাওয়া করে গিয়েছেন, বেশ অলস সময় বসে বসে চিন্তা করছেন। পাম্প চলছে, পাম্পের একঘেয়ে একটা শব্দ কানে আসতে আসতে এক সময় সেটা মানুষের মানে কানে ইউজ টু হয়ে যায়, মানুষ সেটার সাথে অভ্যস্ত হয়ে যায়। ওনারও সেরকম হয়েছে, তার কাছে আর অস্বস্তি লাগছে না, বসে আছে, কিছু করার নেই। রাতের বেলা, গ্রামের রাত, অনেক রাত হয়ে গেছে। তো যখন ঠিক অনেক রাত, গভীর রাত, হয়তো বা মধ্যরাত 12টা বা এরকম হয়ে গেছে, গ্রামের মধ্যে 12টাই অনেক অনেক গভীর রাত বলা হয়। তো সেই সময়টাতে উনি শুনতে পেলেন যে শেয়াল ডাকছে, দূর থেকে শেয়াল ডাকছে, এবং শেয়ালের ডাকগুলো শুনে উনি চিন্তা করলেন যে বেশ খানিকটা সময় তো পার হয়ে গেছে, তো যেই খেতে পানিগুলো যাচ্ছিল, এখন সময় এসছে উনি চেঞ্জ করে আরেকটা খেতে সেই পানিটাকে দেবেন। তো উনি যথারীতি ওনার সেই বিছানা থেকে ওঠেন, উঠে উনি হেঁটে হেঁটে বের হন। বাইরে বেরিয়ে চারিপাশে তাকান। ওনার কাছে ওই দিনকার রাতটা একটু কেমন জানি লাগছিল, কারণ উনি যখন বাইরে তাকান দেখেন যে চারিপাশে বেশ ঘন একটা কুয়াশার মতো তৈরি হয়েছে, কিন্তু এই কুয়াশার চাদরটা কিন্তু আসলে ওই সময়তে থাকার কথা না। ওই সময়টা আসলে বেশ পরিষ্কার থাকার কথা চারিপাশ। তো যেটা হয়, উনি বেশ মানে আসলে একটু ওয়ারিড হন। উনি চিন্তা করেন যে এরকম হলে তো বেশি দূর পর্যন্ত দেখা যাচ্ছে না। ওনার সাথে তখন বাতিও ছিল না, ওনার সাথে যে একটা লাইট, বা অনেকে আছে যে অনেকে গ্রামে দেখা যাচ্ছে যে 3 ব্যাটারির লাইট ক্যারি করে, বা অনেকে 2 ব্যাটারির লাইটও ক্যারি করে। তো ওনার কাছে সেরকম কোনো লাইট উনি নিয়ে যাননি, আর উনি ওটা চিন্তা করেননি। ওনার ওই রুমের ভেতরে একটা হ্যারিকেন আছে, উনি চিন্তা করছিল যে কোনো প্রয়োজন হলে হ্যারিকেনটা বের করবেন, বাট ওনার ওই সময় মনে হচ্ছিল যে আমি কি হ্যারিকেনটা নিয়ে আসবো ভেতর থেকে।
বাট কিছু একটা মনে করে চিন্তা করলেন, না আমি হেঁটে যাই। উনি আস্তে ধীরে হাঁটা ধরলেন, তার মেশিনের আইল ধরে আর কি, যেখান থেকে ফার্স্ট যে ক্যানাল দিয়ে পানি যায় সেটার পাশ দিয়ে উনি হেঁটে হেঁটে যাচ্ছেন। তো হেঁটে যেতে 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 এবং যখন অনেকখানি চলে আসছেন, উনি যেখান থেকে মানে ওনার মূল ধারাটা বা মূল ক্যানালটা ওনার যখন নাকি চলে গেছে 3-4 দিকে, উনি খেয়াল করে দেখলেন যে কোন ক্ষেতে উনি খুলবেন। তখন উনি কি করলেন, প্রথম ক্ষেতের ইটা দেখে উনি মোটামুটি ওখানে একটা মানে যেটা বন্ধ করে উনি হেঁটে হেঁটে সামনের দিকে গেলেন। তো যেই ক্ষেতটাকে উনি করবেন, তো যত অনেক দূর যাওয়ার পর বেশ খানিকটা দূর উনি যখন চলে গেছেন, তিনি খেয়াল করলেন যে পেছনের যে ওনার যে পাম্প ঘরটা সেটাকে খুব একটা দেখা যাচ্ছে না, মনে হচ্ছে একটা কুয়াশার চাদরে ঢেকে আছে। তো এই জিনিসটা ওনার কাছে খুবই আনইউজুয়াল লাগলো, কারণ উনি আসলে এই ধরনের কুয়াশা এই সময়টাতে উনি খেয়াল করেননি। মানে এই সময়টাতে ওই কুয়াশাটা ওনাদের ওইখানে ওইভাবে পড়ে না। আবার ভাবলেন হয়তো আবহাওয়া একটা মানে পরিবর্তন এসছে, হতেও পারে হয়তো কোনো একটা কারণে এরকম জায়গাটায় এই ধরনের কুয়াশায় ছেয়ে গেছে। তো এরকম চিন্তা করতে করতে উনি হাঁটতে হাঁটতে খেয়াল করতে থাকলেন, খুব ক্ষীণ ভাবে চেষ্টা করছেন খেয়াল করতে যে মানে ওই ক্ষেতের পাশের যে জায়গাটা। তো এরই মধ্যে আকাশের মেঘটা অনেকটা সরে গিয়ে হালকা একটা চাঁদের আলো ভেসে উঠলো আকাশে। তো উনি তখন ভালো মতন দেখতে পেলেন যে মোটামুটি ওই আলোতেই, অনেক অন্ধকারের মধ্যে অল্প আলো অনেক আলো মনে হয়, এবং যদি বিস্তীর্ণ ক্ষেতের সামনে থাকেন তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন ক্ষেতটাকে, রাতের অন্ধকারে দেখতে পারবেন, আকাশে নিজস্ব একটা আলো আছে। তো সেই আলোতেই উনি খেয়াল করে দেখতে পারলেন যে কোন ক্যানেলটাতে ওনার পানি দরকার, সেটা আরো খানিকটা দূরে ছিল। তো উনি হেঁটে হেঁটে সেই পর্যন্ত গেলেন এবং যে সেই ক্যানেলের ওই ক্ষেতের মুখটা উনি খুললেন যেখানে পানি ঢুকবে, এবং যথারীতি ওখানে পানি ঢোকা শুরু করলো। তো উনি কিছুক্ষণ অবজার্ভ করে উনি ব্যাক করলেন। এর মধ্যে উনি যখন ব্যাক করে আসছেন, তো উনি মানে আর কি উনি খেয়াল করলেন যে চাঁদের যে অংশটা বেরিয়েছিল সেটা আবার মেঘে ঢেকে গেছে, এবং সামনের দিকে কিন্তু কুয়াশার মতো অন্ধকার চাদর। উনি কিন্তু দূরে পাম্প মেশিনটা দেখতে পাচ্ছেন না, যার শব্দ শুনছেন। উনি যাচ্ছেন, এর মধ্যে মাঝে মাঝে আলো একটু বেরিয়ে আসছে, একটু আলো বেড়ে যাচ্ছে, আবার আলো কমে যাচ্ছে। এই শব্দটা উনি এই আলোতে উনি খেয়াল করছেন, এবং পাম্পের সেই একঘেয়ে শব্দ, এবং সেই ওই আলোতেই, সে আকাশের আলোতেই উনি পথ চলছেন, আস্তে আস্তে করে হেঁটে যাচ্ছেন সেই ক্ষেতের পাড় ধরে। এবং বেশ কিছু দূর যাওয়ার পরে হঠাৎ উনি বুঝতে পারলেন ওনার মধ্যে একটা উইয়ার্ড ফিল আসলো, মানে একটা অন্যরকম একটা ফিল ওনার মধ্যে আসলো। ওনার হঠাৎ মনে হলো ঠিক পেছনে পেছনে যদি কেউ হাঁটে, আমরা যদি কাউকে ফলো করে যাই, না আমার পেছনে যদি কেউ থাকে যেরকম লাগবে, ওনার কাছে সেরকম লাগা শুরু করলো। মনে হলো কিছু একটা আসছে। উনি একটু চিন্তা করলেন, একবার ভাবলেন যে ঘাড় ফিরিয়ে তাকাবেন কিনা, কিন্তু গ্রামে এরকম একটা ব্যাপার আছে, গ্রামে বলা হয় যে কেউ পেছনে যদি আসে, গ্রামে এই ধরনের কুসংস্কার বা এই ধরনের কথা প্রচলিত আছে, কুসংস্কার বলি বা যে কথা প্রচলিত মিথ সেটাই বলি, যে গ্রামে একটা কথা প্রচলিত আছে যে ঘাড় ফিরিয়ে তাকালে অনেক সময় ঘাড়টাকে মটকে দেয় খারাপ কোনো কিছু থাকলে। তো তিনি এটা হঠাৎ ওনার মনে পড়াতে উনি ঘাড় ফিরিয়ে আর তাকান না, উনি নিজেই পুরোপুরি শরীরটাকে ঘুরিয়ে দেখেন। তো উনি যখন ঘুরিয়ে দেখেন কিচ্ছু নেই ওনার পেছনে, এবং ওই আকাশের আলোতেই মনে হচ্ছে যে জায়গাটা মানে পুরো যতদূর দেখা যাচ্ছে ওখানে কোনো মানুষ বা কোনো কিছুই নেই। তো উনি আবার ঘুরে আবার হাঁটা ধরেন। তো উনি যখন হাঁটছেন, এবার উনি একটু জোরে হাঁটা শুরু করেন। উনি কেমন যেন একটা ভয় পেয়েছেন। ওনার মনে হচ্ছে যে খুব শীঘ্রই ওনাকে ফেরা দরকার ওনার সেই পাম্পের রুমে। তো উনি একটু দ্রুত পায়ে হাঁটা শুরু করেছেন, এবং এর মধ্যে কিছুটা হোঁচটও খাচ্ছেন, কারণ ক্ষেতের পাশের জায়গা। এর মধ্যে উনি হঠাৎ খেয়াল করলেন ওনার পেছন থেকে, মানে বেশ খানিকটা পেছন থেকে মনে হলো সরসর করে দুই পাশে কিছু ক্ষেতের মতো ছিল, ছোট ছোট ধান ছিল আর কি, ধান ক্ষেত যে ছিল সেটাকে মারিয়ে বা সেটাকে মানে দুমড়ে মুচড়ে কিছু আসছে ওনার পেছনে। উনি এই অবস্থা উনি ঝেড়ে দৌড় দিলেন অন্ধকারে। উনি দৌড়াচ্ছেন, উনি কিন্তু পাম্প ঘরটাকে দেখছেন না, এবং ওনার মনে হচ্ছে ঠিক ওনার পেছনে চলে আসছে কেউ। তো এরকম মানে শব্দ পেতে পেতে উনি একসময় দেখলেন আবার সেই ঘর মানে সেই ক্ষেত দুমড়ে মুচড়ে আসা শব্দটা কমে গেছে, এবং উনি একসময় আবিষ্কার করলেন দূর থেকে এই কুয়াশা থাকার পরও পাম ঘরটা দেখা যাচ্ছে। তো উনি দৌড়ে তাড়াতাড়ি আস্তে আস্তে ফিরে আসলেন পাম ঘরে, এবং এসে উনি একটু হাঁপ ছেড়ে বাঁচলেন। হাঁপ ছেড়ে বেঁচে উনি ঢুকলেন ভেতরে, ঢুকে দেখলেন যে ওনার হারিকেনটা নেভানো, ওনার যে হ্যারিকেনটা জ্বলছিল হালকা নিভু নিভু আলো, সেটা নেভানো, সেখানে আলো নেই। তো এটা দেখে উনি চিন্তা করলেন যে এখন এটাকে আবার জ্বালানো আরেক ঝামেলা, কারণ এই অন্ধকারের মধ্যে উনি ম্যাচ কোথায় রেখেছেন ওনার খেয়াল নেই। তো এই চিন্তা করে একটু ভয়ও পেয়েছেন, এবং উনি তাড়াতাড়ি আর কোনো কথা না বলে উনি আস্তে করে ওনার যে পাম ঘরে যে ওনার যে খাটটা ছিল বা বিছানাটা চকিটা সেটার উপর উনি শুয়ে পড়েন।
শুয়ে পড়ে প্রচন্ড ক্লান্ত ছিলেন তিনি। দিনের বেলাও উনি অনেকটা কাজ করেছেন ওই দিন, এবং রাতের বেলাও ওনাকে এই যে এই পাম্পের এই সেচের ব্যাপারগুলো দেখতে হয়েছে। তো উনি বিছানায় শুয়ে চোখ বন্ধ করে চিন্তা করতে করতে এক সময় উনি ঘুমের অতলে তলিয়ে যান। তো কতক্ষণ ঘুমিয়েছেন ওনার খেয়াল নেই। হঠাৎ করে ওনার মনে হলো যে ওনার নিঃশ্বাস নিতে পারছেন না। এরকম একটা ফিল হওয়াতে ওনার ঘুমটা ভেঙে যায়, কারণ শ্বাস নিতে কষ্ট হওয়াতে ঘুম ভেঙে যায় ওনার। এবং যখন ঘুম ভেঙে যায় উনি তাকিয়ে দেখেন তার শরীরের উপরে মনে হচ্ছে কেউ একজন বসে আছে, এবং বসে থাকাটা হচ্ছে এরকম যে ওনার পেটের উপরে কেউ হাঁটু গেড়ে দিয়েছে এবং দুই হাতে ওনার গলা চেপে ধরেছে। এবং তিনি যখন চোখ মেলেন তিনি সে জাস্ট দেখতে পারেন যে দুটো চোখ তার সামনে, চোখগুলো জ্বলছে এবং লাল দুটো চোখ দুটো জ্বলছে, চোখগুলো থেকে আলো ঠিকরে বেরোচ্ছে, এবং সেই আলোতে যে তাকে চেপে ধরেছে তার মুখের অংশ দেখা যাচ্ছে। মুখের অংশগুলো কালো পিচকারির মতো, মানে পিচ বা আপনারা যে রাস্তায় দেখেন যে রাস্তার পিচ যেটা থাকে আলকাতরা, মনে হচ্ছে সে পিচ দিয়ে কেউ এলোমেলো ভাবে কোনো মুখ তৈরি করেছে। যতটুকু আলো সেই চোখ থেকে বেরোচ্ছে সেই আলোতে তিনি দেখতে পাচ্ছেন, এবং বিদ্ঘুটে একটা মুখ, সেটার মাথায় মানে এই আলো যতটুকুর মধ্যে যাচ্ছে ততটুকু তিনি কোনো চুলের অংশ দেখছেন না, তার দেখছেন যে কালো কুচকুচে একটা মুখ, চোখ দুটো জ্বলছে, এবং সেই আলোতেই তিনি যতটুকু দেখতে পাচ্ছেন নাকের জায়গাটা, মানে নাক নেই, দুটো ছিদ্র এরকম। এবং তিনি ভয়ে অসাড় হয়ে যান, এবং তাকে যে চেপে ধরেছে তার গলাটা, এবং সেটা বেশ ঠান্ডা একটা হাত, শক্ত লোহার মতো। এবং তিনি অনেক চিৎকার করার চেষ্টা করেন, এবং শেষমেশ উনি যখন দেখলেন যে উনি দম নিতে পারছেন না, তখন তার শেষ যে চেষ্টা সেটা শুরু হয়। উনি দোয়া পড়ে সেটার সাথে মানে ধাক্কা মেরে সেটাকে নিজের সর্বশক্তি দিয়ে চেষ্টা করেন দোয়া পড়ে, এবং যখনই তিনি দোয়া পড়েন এবং ধাক্কা মারেন তখন সেটা ছিটকে তার উপর থেকে পড়ে যায়, ছিটকে দূরে পড়ে যায়। এবং তিনি তখন জোরে শ্বাস নেন এবং ভয় পেয়ে যান খুব, এবং ভয় পেয়ে তিনি তার যে বিছানার ছিল সেটার এক পাশে চলে আসেন। তিনি পাশে চলে এসে তিনি তাকিয়ে দেখেন হঠাৎ কিচ্ছু নেই, আশেপাশটা সম্পূর্ণ খা করছে, এবং মনে হচ্ছে যে সেই রুমের দরজা দিয়ে এই বাইরে যে কুয়াশা দেখেছিলেন সেগুলো আস্তে আস্তে ঢুকছে। আপনারা জানেন পাম ঘরের দরজায় কিন্তু দরজা নাই কোনো, ওইটা একটা বেড়ার মতো দেওয়া থাকে, এবং সেটারই সেটা খুব একটা উনি লাগানো নি, সেটার ফাঁক দিয়ে দেখছেন যে কুয়াশা গলে গলে ভেতরে ঢুকছে। কুয়াশা যদি আস্তে আস্তে ভেতরে ঢোকে, উনি সেটা দেখলেন যে কুয়াশা গলে গলে ভেতরে ঢুকছে, এবং খুব অবাক হয়ে খেয়াল করলেন সেই কুয়াশাটাই আস্তে আস্তে একটা মানুষের রূপ নিচ্ছে, মানুষের আকৃতি নিচ্ছে। একটা সময় তিনি খেয়াল করলেন কুয়াশাটা আস্তে আস্তে উঁচু হতে হতে একটা মানুষের মতো উঁচু হয়ে গেল, এবং সেখান থেকে দপ করে একজোড়া চোখ জ্বলে উঠল। ভয়ঙ্কর চোখে তার দিকে তাকিয়ে আছে চোখ দুটো, এবং চোখ দুটো এতই ভয়ঙ্কর মনে হচ্ছে যে দুটো অঙ্গারের মতো জ্বলে আছে। এবং এটা দেখে উনি আর তখন ওনার সেন্স রাখতে পারলেন না, তিনি যে কখন বেহুশ হয়ে গেলেন তার কোনো খেয়াল নেই। তো পরবর্তীতে ওনাকে পাওয়া যায় পরদিন, তার বাড়ির মানুষটা সকালে আসে তার জন্য নাস্তা নিয়ে, এবং এসে তাকে ওই ঘরে পায় না, ঘরে না পেয়ে তাকে খোঁজাখুঁজি শুরু করে, এবং খুঁজতে খুঁজতে তাকে সেই পাম ঘরের পেছনের একটা অংশে কাদার মধ্যে তারা পায় তিনি পড়ে আছেন, এবং তাকে তারা সেখান থেকে তাড়াতাড়ি তোলেন, নিয়ে আসেন। তিনি তখন অচেতন, তার সেন্স নেই, এবং তাকে যখন বাসায় নিয়ে আসেন তার সারা শরীরে বিভিন্ন রকম ক্ষত পান, যেন তার সাথে কেউ যুদ্ধ করেছে, তাকে খামচি দিয়েছে, সারা শরীর থেকে আছড়ে অনেক চামড়া নিয়ে গেছে, মাংস নিয়ে গেছে, এরকম ক্ষত বিক্ষত একটি শরীর ওনার, এবং সেই অবস্থায় তাকে পান, এবং তার শরীরে প্রচন্ড জ্বর, তার সেন্স নাই, তিনি অচেতন। তো এই অবস্থায় ওনাকে বাসায় রাখা হয়, এবং নিয়ে আসা হয়, হুজুর নিয়ে আসা হয়, এবং ডাক্তার নিয়ে আসা হয়, কবিরাজ, এবং তারা ডাক্তার চিকিৎসা করে তাকে। এবং ডাক্তার তো আসলে কোনো কজ দিতে পারে না যে কি হয়েছে, কোনো বন্য প্রাণীও সেখানে নেই যেরকম একটা বন্য প্রাণী আক্রমণ করবে। তবে যিনি হুজুর ছিলেন তিনি বললেন যে সম্ভবত কোনো খারাপ জিনিসের সাথে, খারাপ কোনো বদ জিনের সাথে তার কোনো একটা এনকাউন্টার হয়েছিল, তাকে হয়তো নিয়ে গিয়েছিল মারার জন্য, এবং আল্লাহর রহমতে তাকে মারতে পারেনি। তো কারণ কারো হায়াত থাকলে তো কেউ মারতে পারে না, এটাই স্বাভাবিক। যতই চেষ্টা করুক পৃথিবীর কোনো কিছুই সেটা সম্ভব করতে পারবে না। কাউকে যদি আল্লাহ হায়াত দিয়ে রাখেন কোনো কিছুই তাকে কিছু করতে পারবে না, সেটা যতই চেষ্টা করুক, যেভাবেই চেষ্টা করুক। যাই হোক, এভাবেই উনি বেঁচে যান। তার জ্বর থাকে, অনেকদিন জ্বর থাকে, এবং তিনি বিভিন্ন চিকিৎসা এবং দোয়ায় এবং সম্মিলিত চেষ্টা উনি আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠেন। তো এরপর থেকে তিনি আর কখনোই তিনি এমন ভয় পেয়েছিলেন, মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়ে গিয়েছিলেন, তিনি আর কখনোই সেই সেচ ঘরে আর থাকেননি। উনি মানুষ রেখে দিয়েছিলেন,
তারাই থাকতো। তিনি বিভিন্ন রকম কথা শুনতেন। মানুষে কে কি দেখেছে সবাইকে উনি উপদেশ দিতেন, তোমরা ওখানে গেলে দোয়া পড়ে যাবা এবং শরীর বন্ধ করে দিবা এবং ওই ঘরটাও বন্ধ করে থাকবা। তোমরা কেউই ওইভাবে ওইখানে থাকবা না, যেটা আসলে আমার সাথে একবার এরকম একটা ঘটনা ঘটেছিল, তিনি সবাইকে বলতেন। আমি সরাসরি ঘটনায় যাই। আমি যার কাছ থেকে ঘটনাটি শেয়ার করি, তার চাচা একদিন রিক্সা চালিয়ে বাড়ি ফিরছিল। তখন প্রায় রাত 11টা, 11:30। ওই সময় ওই জায়গায় তখন অনেক রাত। কবরস্থানটা ছিল গ্রামের মেইন রাস্তার সাথে। রিক্সা চালিয়ে উনি যখন কবরস্থানের রাস্তা দিয়ে যাচ্ছিল, তিনি খেয়াল করলেন যে কবরস্থানের মধ্যে 2জন লোক কবর খুঁড়ছে আর 3জন দাঁড়িয়ে আছে এবং একটা লাশ জানাজার স্থানে রাখা। চাচা চিন্তা করলেন যে হয়তো এলাকার কোনো লোক মারা গেছেন। এটা চিন্তা করে তিনি বাড়ির দিকে চলে গেলেন। সকালে পাকশি বাজারে দোকানে উনি যখন চা বিস্কিট খাচ্ছিল, তখন সবাই বলাবলি করছিল যে কবরস্থানে কে বা কারা যেন কবর খুঁড়ে রেখেছে এবং কবরটা অসম্ভব রকমের সুন্দর। এমন সুন্দর কবর খোঁড়া তারা নাকি আগে কখনো দেখেনি। কিন্তু আশপাশের 10 গ্রামেও কেউ মারা যায়নি, তাহলে কবর খুলল কারা? তখন সেই চাচা রাতের ঘটনা সবাইকে খুলে বলে। মজার ব্যাপার হলো, ওই দিন দুপুরের দিকে ওই গ্রামের একজন লোক মারা যায় এবং ওই কবরেই সেই লোকটিকে দাফন করা হয়। এই ঘটনার ঠিক 3 থেকে 4 দিন পর চাচা ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলেন। পাকশির পাশের গ্রাম রূপপুর ব্রিজের ওখান দিয়ে আসার পথে দেখলেন 2জন লোক দাঁড়িয়ে আছে, সাথে একটা লাশ। তারা চাচাকে ডেকে বললেন যে চাচা, লোক ইতিমধ্যে পাকশি কবরস্থানে, আমাদের লোক ইতিমধ্যে পাকশি কবরস্থানে চলে গেছে, তারা কবর খুলছে। লাশটা আমরা 2জন কাঁধে নিয়ে এসেছি, আমরা আর নিতে পারছি না। আপনি যদি লাশ সহ আমাদের কবরস্থানে নিয়ে যান তাহলে খুব উপকার হয়। চাচা আবার খুব উপকারী মানুষ ছিলেন। তিনি চিন্তা করেন যে ঠিকই তো, তারা খুব বিপদে পড়েছে, আর আমি যেহেতু বাড়ির দিকে যাচ্ছি আর কবরস্থান পাড়ি দিয়েই যেহেতু আমাকে বাড়ি যেতে হয়, তাদের যদি আমি একটু উপকার করি তাহলে ওনাদের জন্য ভালো হয়, তাহলে আমি তাদেরকে নিয়ে যাই। তখন চাচা বললেন যে আচ্ছা, আপনারা চলেন। চাচা নিজেই তাদের লাশ রিকশায় উঠিয়ে দিয়ে, লাশের সাইজটা ছিল মোটামুটি ছোট, চাচা রিকশা চালিয়ে পাকশি কবরস্থানে নিয়ে যায়। সেখানে গিয়ে দেখলেন যে কবরস্থানে 2 থেকে 3জন লোক দাঁড়িয়ে আছে। চাচা লাশটা নিজের কাঁধে করে জানাজার স্থানে নিয়ে যায়। তারা চাচাকে 100 টাকা হাতে ধরিয়ে দেয়। চাচা টাকাটা নিতে অস্বীকৃতি জানায়। চাচা বলে যে আজ যদি আমার কোনো আত্মীয়ের মধ্যে কেউ মারা যেতেন তাহলে আমি কি তাদের এই উপকারটা করতাম না? তারা চাচাকে অনেক সাধে, কিন্তু চাচা টাকাটা নেয়নি। তারপর চাচা বললেন যে আচ্ছা, আপনারা কবর খোঁড়া রেডি করেন, আমি মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আসছি। চাচা মসজিদে গিয়ে তাদের ইমাম ও মুয়াজ্জিনকে নিয়ে আসে জানাজা দেওয়ার জন্য। চাচা মুয়াজ্জিনকে নিয়ে কবরস্থানে গিয়ে যা দেখলেন তাতে তিনি অবাক হলেন। দেখলেন সেখানে একটা লোকও নেই, কিন্তু যে কবরটা তারা লাশের জন্য খুঁড়েছিল, সেই কবরের মধ্যে মানুষের গলা কাটা একটা মাথা, 2টা হাত আর 2টা পা। তাছাড়া মানুষের কোনো বডি সেখানে ছিল না। চাচার মুয়াজ্জিন সাহেব এটা দেখে তারা দ্রুত গ্রামের দিকে যায় এবং তারা গ্রামের অনেক লোক নিয়ে তারা সেই কবরস্থানে যায় এবং সবাই গিয়ে দেখে কবরটা ঠিকই আছে, কিন্তু কবর পুরোটা ফাঁকা, সেখানে কোনো হাত, পা বা মাথা যেটা তারা দেখেছিল ওগুলো কিছুই নেই। কিন্তু কবরটা সেই আগের কবরের মতোই অস্বাভাবিক রকমের সুন্দর। তারপর সবাই গ্রামে ফিরে যায়। সকালে গিয়ে আবারও মাইকে অ্যালার্ম হয় যে আরেকজন লোক মারা গিয়েছে এবং তাকেও সেই কবরে দাফন করা হয়। কিন্তু এই কবরগুলো কারা খোঁড়ে আর কেনই বা গ্রামের লোক মারা যায়? এর থেকে আরো সপ্তাহখানেক ওই লোকটির চাচা রিক্সা চালিয়ে বাড়িতে ফিরছিলেন।
রাত আনুমানিক 11টার মতো বাজে। চাচা কবরস্থানের কাছে গিয়ে দেখলেন সেম ঘটনা। দেখলেন 4-5 জন লোক কবরস্থানে দাঁড়িয়ে আছে, জানাজার স্থানে একটা লাশ শোয়ানো, আর কিছু লোক কবর ঘুরছে। চাচা ওই দিন একটু মনে সাহস এনে সামনের দিকে এগিয়ে গেলেন। কবরস্থানের বাঁশের গেট পাড়ি দিয়ে কবরস্থানের ভেতরে ঢুকে একটা সালাম দিলেন। চাচার সালামের উত্তরে সবাই একসাথে দিলেন এবং উনি ধরতে পারলেন যে তাদের প্রত্যেকের কণ্ঠই একই রকম। এটা দেখে উনি একটু অবাকই হলেন। চাচা তাদেরকে বললেন যে আসলে আপনারা কারা, আপনারা এভাবে কবরস্থানে কি করেন, আর কবর কেনই বা ঘুরে চলে যান? তখন তাদের মধ্যে যিনি কবর খুঁড়ছিল তিনি নিচ থেকে মাথা উপরে তুলে চাচাকে বলে, এসেছিস চুপচাপ থাকবি, নইলে এই লাশের মতো তোর মাথাটাও টেনে ছিঁড়ে ফেলবো। একথা শুনে চাচা একটু ভয় পেলেন। তাদের এমন আচরণ দেখে চাচা ভয় পেয়ে যায়। চাচা দেখলেন লাশের মাথার দিকের কাপড়টা রক্তে লাল হয়ে আছে। চাচা লাশের কাছে গিয়ে একজনকে বললেন যে ভাই, কে মারা গেছে আর তার মাথা দিয়ে এত রক্ত কেন? তাদের মধ্যে একজন বলল, কাপড়টা সরিয়ে দেখ, চিনতে পারিস কিনা, দেখতে পারবি তো? না থাক, তুই দেখিস না। চাচা মনে সাহস এনে কাপা কাপা হাতে মাথার উপর থেকে কাপড়টা সরিয়ে উনি রীতিমতো পিলে চমকে গেল। পুরো কবরস্থানটা কেমন যেন কেঁপে উঠল। লাশের ঘাড়ে কোনো মাথা নেই। এটা দেখে তিনি চরম ভয় পেলেন। তিনি তখন যিনি কবর খুঁড়ছিলেন তিনি বললেন যে, কিরে, বলছিলাম না দেখিস না, লাশের মাথা দেখবি? লাশের পেটের কাছে পেঁচানো কাপড়টা খোল, দেখ চিনতে পারিস কিনা। চাচা সাহস করে কাপড়ের মাথা খুলতেই দেখে তার পাশের বাড়ির এক ভাতিজার মাথা। জিহ্বাটা দাঁতের সাথে কামড় দিয়ে দাঁত বসিয়ে রেখেছে, সেখানে রক্ত জড়িয়ে আছে। হঠাৎ করে বন্ধ চোখটা খুলে যায় এবং চাচার দিকে ভয়ানক দৃষ্টিতে তাকায়। চাচা এবার সহ্য করতে না পেরে দিক বেদিক ছুট। কবরস্থান থেকে বেরিয়ে রিকশায় উঠে টান শুরু করলেন। কবরস্থান থেকে তার বাসা প্রায় আধা কিলো। বেশ দূরে যেতেই দেখলেন কেউ হেঁটে সামনের দিকে, মানে চাচা যেদিকে যাবেন সেদিকে যাচ্ছে। চাচা প্রচন্ড ভয় পাবার কারণে সামনের জনকে বলেন যে ভাই, আমি ভয় পেয়েছি, আমাকে বাঁচান। প্রচন্ড ভয়ের কারণে চাচা কথাগুলো বলছিল। লোকটার কাছে যেতেই চাচা হতভম্ব হয়ে যায়। দেখলেন ওই যে কবরস্থানে যে ভাতিজার মাথা কাটা লাশ দেখে আসলো, সেই ভাতিজা এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছে। কিরে, তুই এখানে? তাহলে কবরস্থানে কাকে দেখে আসলাম? ভাতিজা বলে, কবরস্থানে আমি কি করতে যাব? চাচা ভাতিজাকে নিয়ে তার বাড়িতে নামিয়ে দিয়ে তারপর বাসায় যায়। হাত মুখ ধুয়ে ঘরে যাবে, হঠাৎ চাচার চোখ আটকে যায় তার রিকশার সিটের উপরে। চাচা দেখেন সেই ভয়ঙ্কর কাটা মাথাটা তার রিকশার সিটের উপরে এবং চাচার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চাচা এবার একটা চিৎকার দেন, আর চিৎকার শুনে সবাই তার বাড়িতে চলে আসে। চাচাকে সবাই তার বাড়ির উঠানে অজ্ঞান অবস্থায় পায়। চাচাকে মাথায় পানি দেওয়া হলে তার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পরে সবাই তার এই অস্বাভাবিক চিৎকারের কারণ জানতে চাইলে তিনি পুরো ঘটনাটা সবাইকে খুলে বলেন। সবাই তার এই ঘটনা শুনে বেশ কিছু লোক কবরস্থানে গিয়ে দেখে সত্যি সুন্দর করে একটা কবর খোঁড়া। ওই দিন সবাই কবরটা আবার ঢেকে রেখে দিয়ে চলে আসে। ঠিক তার পরদিন সেই ভাতিজার পাওয়া যায় বাড়ির পেছনের ঝাড়ে। মাথাবিহীন দেহটা পড়ে আছে আম গাছের গোড়ায়। মাথাসহ ফাঁস দেয়া দড়ি ঝুলছে একটা মোটা ডালে। পরবর্তীতে পুলিশ ইনফর্ম করা হলে পুলিশ এসে লাশের মাথাটা নামায়। সেম রাতের বেলা চাচা যেমন ভাবে দেখেছিল, জিহ্বাটা বাইরে বেরিয়ে আছে আর দাঁতগুলো কামড়ে ধরে আছে জিহ্বাটাকে। ভাতিজা কেন ফাঁস দিয়েছিল সেটা নাকি কোনো কারণ ছিল না, আর
অত উপরের ডালে গিয়ে ফাঁস দেওয়াটাও কোনো মানুষের পক্ষে সম্ভব না। এর থেকে প্রায় মাস 2 পরে সেই চাচাও মারা যান। এরপর থেকে নাকি এমন ঘটনা আর কখনো ঘটেনি। তবে সেই ভাতিজা আর সেই চাচাকে নাকি প্রায় মাঝে মধ্যেই দেখা যায় সেই কবরস্থানে। প্রচলিত আছে 2015 সালেও নাকি এলাকার এক প্রবীণ ব্যক্তি বাড়ি ফেরার পথে তাদের দুজনকে কবরস্থানের এক পাশে হাঁটাহাঁটি করতে দেখেছেন এবং পিছন থেকে সেই প্রবীণ ব্যক্তিটিকে ডাকও দিয়েছিল। সে পেছনে তাকায়নি। এটাই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আসলে ঘটনা আমার আজ থেকে 12-13 বছর আগের ঘটে যাওয়ার ঘটনা। আমি রীতিমতো তখন ছোট, তখন আমার বয়স 14-15 বছর বয়স। তো ঘটনাটা ঠিক আমার বাসার সামনেই ঘটে যাওয়া। একদিন সকাল 10টা নাগাদ এক মহিলা তার বাচ্চাকে নিয়ে হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে, বাচ্চাটা খুবই অসুস্থ, তিনি আমার বাসার সামনের দিকে যাচ্ছিলেন রিক্সা করে। ঠিক আমার বাসার সামনে এসেই বাচ্চাটা খুব অসুস্থ হয়ে পড়ে। বাচ্চাটা খুব অসুস্থ বোধ করলে তার আম্মু রিক্সা দাঁড় করিয়ে আমার বাসার সামনে থেকে আমার আম্মুকে ডেকে, মানে আম্মু ঠিক ওইখানেই দাঁড়িয়ে ছিল দরজার সামনেই। তো আম্মুকে ডেকে বলে যে আমাকে একটু পানি দেবেন, আমার বাচ্চাকে পানি। আমি ওইখানে দাঁড়ানো, ওইখানে আরো 2-1 দাঁড়ানো ছিল। তখন আম্মু দৌড়ে গিয়ে টেবিল থেকে পানি নিয়ে এসে দেখে যে বাচ্চা মারা যায়। বাচ্চা মারা গেলে ওনার আম্মু খুব কান্নাকাটি করে। আমি ওখানে দাঁড়ায় থাকা অবস্থা। তো বাচ্চা মরে যাওয়াটা দেখে আমিও ওইখানে খুব আবেগী হয়ে পড়ি। আমি খুব ডিপলি ভাবে ওই বাচ্চার দিকে তাকিয়ে থাকি। মানে আপনার চোখের সামনে কিন্তু মারা গেল। হ্যাঁ, আমার চোখের সামনেই মারা গেছে। তো আমি বাচ্চার দিকে একভাবে তাকিয়ে থাকি। আমার ভিতরে কেমন জানি একটা কাজ করে, কেমন জানি এক ধরনের খুব আবেগী কাজ করে, যার জন্য আমি ওইখান থেকে আর সরে যেতে পারি। ওইখানে আম্মু তখন এসে কান্নাকাটি শুরু করে দেয় যে কি ব্যাপার, আমি কিভাবে কেমন কি হয়ে গেল। যে উনি নিজে পানিটা এগিয়ে দিলেন, কিন্তু আসলে সেটা আর ওই বাচ্চার ভাগ্যে জুটলো না। এটা কিন্তু যে কারো ক্ষেত্রেই একটা মনে একটা যে আমি মানে এত কষ্ট করে আমার চোখের সামনে মারা গেল, আমি পানি আগাই দিলাম, অথচ বাচ্চাটা সেটা খেতেও পারলো না বা মারা গেল। আসলেই কিন্তু একটা আম্মু সেটাই ভাবছিল যে আমি কি পানি নিয়ে আসতে কি লেট করে ফেললাম, বা পানিটা সময় মতো না পাওয়া থেকে বাচ্চাটা মারা গেল। মানে এরকম অনেক অনেক চিন্তা ভাবনা আম্মু হয়ে যায়। আম্মু কান্নাকাটি করে। আর তার মাকে তো সামলানোই যাচ্ছিল না, খুব মানে কান্নাকাটি করে পাগল হয়ে গেছিল। লোকজন সবাই বোঝাই টোঝাই, দেখা যাচ্ছে ওই বাচ্চার মা রীতিমতো অজ্ঞান হয়ে পড়ে কান্নাকাটি করতে। তখন সবাই আবার তার মাথায় জল টল দিয়ে তাকে সুস্থ করে দেন। আমাদের এখান থেকে ইয়াং ছেলে এই মহিলাটাকে রিক্সা করে বাচ্চা সহ তাকে বাসায় পৌঁছে দিয়ে আসে। ঠিক সেই দিন না, তার 2 দিন পর, ঠিক তার 2 দিন পর আমি ওই বাচ্চার ওই স্বপ্ন দেখি। ঠিক ওই বাচ্চারই স্বপ্ন আসে আমার ঘুমন্ত অবস্থায়। তো তখন আম্মুর সাথে ঘুমাই আমি। আম্মু আমার ডান দিকে, আর ঠিক বাঁ দিকে সে বাচ্চা এমন ভাবে শুয়ে আছে যে একদম রিয়েল একটা বাচ্চা, জীবিত একটা বাচ্চা শুয়ে সে খেলা করছে, এরকম একটা অবস্থা। তো ঘুমের মধ্যেই আমি এই জিনিসটা অনুভব করতে পারি। আমি আবার বাম হাতটা তার শরীরের উপরে দিতেই আমার হাতটা তার গায়ের উপর পড়ে। ওই বাচ্চা হামুগুড়ি দিয়ে আস্তে আস্তে করে আমার শরীরের উপরে আসে, আমার শরীরের উপরে এসে খেলা করছে। তখন কেমন জানি আমার শরীরে একটা মানে ওই কি বলবো, ওই যে অবশ হয়ে যায় শরীরটা, মানে একদম মানে প্যারালাইজড এর মতো হয়ে গেছে। অবশ্যই আপনি
কোনো কিছু নাড়াতে পারছেন না, আমি হাত কিছু পা? বলতেও পারছি না, হাত পা নড়াতেও পারছি না। হ্যাঁ, আমি যে আম্মুকে ডাকবো বা আম্মুকে আমি আহ, আহ, ডেকে যে বলবো যেরকম হচ্ছে আমার সাথে, আমি সেটাও পারছি না। আস্তে 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 আমার ঘুম ভেঙে যায়। আমি আসলে রীতিমতো আমি ভগবানের নাম নেই। হ্যাঁ, আহ, আমার গুরুদেব দিয়ে একটা মন্ত্র, সেটাকে আমি জপ করতে থাকি। দেন হুট করে আমার ঘুমটা ভেঙে যায়। এটা ছিল মোটামুটি প্রথমে একদম এইটা ফার্স্টের একদম দিকে। আমার ফার্স্টে ঘটে হলো। যাওয়া। হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা মানে দেখবো ফার্স্টে তো কিন্তু স্বপ্নেই আসছিল। ফার্স্টে স্বপ্নে আসছিল, কিন্তু আপনার মনে হচ্ছিল মানে ঘুমের মধ্যে আপনি এক পাশে হাত দিয়েছেন, মনে হচ্ছে যে সেই বাচ্চাটি পাশে শুয়ে আছে। হতেও পারে সেটা সত্য, আমরা পরে আরো ঘটনা সামনে আছে সেদিকে চাই। তারপর আমার এরকম মাঝে মধ্যেই স্বপ্নগুলো আসে। মাঝে মধ্যে এই ধরনের বাচ্চা সে আমার স্বপ্নে আসে, আমার সাথে খেলা করতে যাচ্ছে। হ্যাঁ, সে টিকটিকের মতন শৈলে আমার বয়ে হেঁটে দেখা যাচ্ছে আমার গায়ের উপরে খেলা করছে। ঠিক ছোট বাচ্চা যেভাবে মানে একজনকে দেখে খেলা করে, বা একটা ব্যক্তি যখন একটা বাচ্চাকে খেলা করায়, সে তার সাথে খুব মিলজুল করে খেলাধুলা করে, এরকম একটা অবস্থা। রীতিমতো যখন আস্তে আস্তে আমি বড় হচ্ছি, সেও আমার সাথে বড় হচ্ছে, আজ পর্যন্ত আমি তার ওই স্বপ্নটা দেখতে পাই। মানে এখন পর্যন্ত মানে আপনি এই যে দীর্ঘ আপনি বলছেন যে প্রায় 14-15 বছর আগে এই ঘটনাটি ঘটেছিল, ওই সময়ে থেকে আজ থেকে 14-15 বছর পরে ওই বাচ্চাটি ঠিক যতটুকু বড় হওয়ার কথা ছিল, আস্তে আস্তে ঠিক সেভাবেই কিন্তু সে বড় হচ্ছে, সেভাবে বড় হচ্ছে, এবং আপনার সাথেও সে খেলছে খেলছে এবং রাতের বেলা ঘুমের মধ্যে আপনি বলছিলেন যে ঠিক যেমন দেয়াল বেয়ে টিকটিকি গুলো উঠে যায়, ওইভাবে আপনার পা থেকে বুক অবধি ওইভাবে চলে আসে, ওইভাবে চলে আসে, এবং সে আপনার সঙ্গে আবার স্বপ্নের মধ্যে খেলাও করে, এবং এখনো সেটা ঘটে চলছে। জি, সেটা এখনো ঘটে। আর রীতিমতো সে অনেকটা বড় হয়ে গেছে। সে বড় হয়েছে আসলে, আকারে তার চুলগুলো বড় হয়েছে, এইগুলো আর কি অনুভব করতে পারি। তবে একটা ঘটনা, মানে আমি আজ পর্যন্ত তার এই মুখটা দেখতে পারি না। মানে আমি তার সবকিছু অনুভব করতে পারি, হ্যাঁ, but তার ফেসটা আমি কখনো দেখতে পারিনি ক্লিয়ার। মানে কি চুলে ঢাকা থাকে বা অন্য কোনো ভাবে, না কি কারণে? না, আমি ওইভাবে স্বপ্নকে দেখি, কিন্তু ওই ফেসটা কিন্তু আসলে ফেসটা ওইভাবে চোখের সামনে আসে না। মানে সে আপনার সামনে আসলে তার চেহারাটা ধরা দিতে চাচ্ছে না। না, চেহারাটাও কখনো ধরা দেয় না, শুধু আমি তাকে অনুভব করতে পারি সে আমার সাথে খেলা করছে। আর ঠিক যখন মানে সেম যখন একটা বাচ্চা যখন হামাগুড়ি দিয়ে খাটের উপরে ওঠে, হ্যাঁ, মানে যে ফিলটা মানুষ নিতে পারবে যে না, একটা বাচ্চা খাটের উপরে উঠছে, সে আবার খাটের থেকে নেমে যাচ্ছে, হ্যাঁ, মানে আমি হচ্ছে ঘুমের অবস্থায় বুঝতে পারি, আগে বুঝতে পারি যে সে এখন খাটের উপরে হেঁটে আসছে, সে আমার কাছে আসবে, সে আমার কাছে আসতেছে। মানে আপনি মানে মনে হয় এটা বাস্তবই আর কি। মনে হয় যে একদম বাস্তব, আমি বাস্তবে শুয়ে আছি রিয়েলিটিতে, সে হেঁটে হেঁটে আমার কাছে আসছে, এখন এসে আমার সাথে খেলা করবে। হ্যাঁ, দাদা আপনি তাকে এমনি একদম দেখা যাচ্ছে যে ঘুমে না বা আধো ঘুমেও না, কখনো কি ঘর এমন হয়েছে যে আপনি ঘরে একা আছেন, তখন ফিল হয়েছে যে সে এসেছে? না না, এরকম সচেতন অবস্থায় আমি মানে আজ পর্যন্ত তাকে দেখি। তার মানে দাদা প্রায় এই যে 14-15 বছর ধরে আপনি এই বাচ্চাটার সাথে খেলা করছেন, এটা কিন্তু যদি নিছক স্বপ্ন হতো তাহলে কিন্তু হয়তো বা বড় জোর 2-3 বার হতে পারতো, কিন্তু দেখা যাচ্ছে যে এটা কিন্তু কন্টিনিউ হচ্ছে 14-15 বছর ধরে, এটা কিন্তু চারটিখানি কথা। জি ভাই, এটি দাদা আর একটা বিষয় বলছিলেন, সেটা হচ্ছে যে এই যে যেই সমস্যাটা আপনার সঙ্গে ঘটে চলছে, এটির কারণে আপনার ব্যক্তি জীবনেও বেশ কিছু প্রভাব পড়ছে, কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি এই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য কোনো চেষ্টা করেছিলেন? হ্যাঁ, আমি এটার জন্য আমি খুলনায় গিয়েছিলাম। খুলনায় একটা মন্দির আছে, ওইখানে নাকি একবার গেলে 3-4 বার যেতে হয়। তো ওইখানে প্রতি সপ্তাহে যেতাম, খুলনায় আমি প্রতি সপ্তাহে মঙ্গলবার যেতাম। ওইখান থেকে আমাকে একটা তাবিজ দেওয়া হয়েছে। তাবিজ আমি যেদিন হাতে নিই, আমি অসুস্থ পড়ে যাই। মানে তাবিজ নেওয়ার সাথে সাথে আপনি অসুস্থ? আমি অসুস্থ হয়ে যাই। তারপর আমি তাবিজটা খুলে ফেলি। আমি তাবিজ খুলে ফেললে তো আম্মু আমাকে বলে যে তুই তাবিজ নিলে তুই অসুস্থ হয়ে যাস, তাহলে তাবিজটা তোকে
দিব কিভাবে, গায়ে বাঁধবো কিভাবে। তো আম্মু করতো যে আমি যে বালিশে, যে বেডে ঘুমাতাম, ওই বালিশের নিচে আর কি তাবিজটা রেখে দিত। আচ্ছা। হ্যাঁ, বালিশের নিচে তাবিজটা রেখে দিত আমার ঘুমন্ত অবস্থায়। তো এরকম 2 দিন আম্মু রেখেছে, তারপরের দিন তাবিজ গায়েব। মানে মানে তাবিজই নাই। তাবিজ নেই। তো অদ্ভুত ব্যাপার। আম্মু আর তাবিজ খুঁজে পায় না। কি ব্যাপার, তাবিজ কোথায়? আমি বললাম তা তো আমি জানি না। আর আম্মু যে তাবিজটা বালিশের নিচে রাখতো সেটাও আমাকে জানাবে। তো সেদিন বলে যে যে তাবিজটা আমি এখানে রেখে দিতাম বন্ধু। হ্যাঁ, তুই ঘুমাইতি, তো ঘুমানোর আগে আমি এখানে তাবিজটা রেখে বালিশের নিচে। তার মানে দাদা দেখা যাচ্ছে যে আপনি যখন ওই তাবিজটা শরীরে ফার্স্টের দিকে ব্যবহার করলেন, তখন কিন্তু আপনি অসুস্থ হয়ে যাওয়া শুরু করেন। তার মানে বিষয়টা এমন যে যেই একটা সুপার ন্যাচারাল স্পিরিট আপনার সাথে রয়েছে, সে আপনার কাছ থেকে যেতে যাচ্ছে না, এবং কোনোভাবে যে আপনি তাকে সরাবেন এটাও সে পছন্দ করছে। হ্যাঁ, সেই জিনিসটাকে সে কোনোভাবে একটা প্রক্রিয়ায় সে জিনিসটাকে নষ্ট করে দিচ্ছে। মানে এটা সে, নিজে না। হ্যাঁ, সে দেখা যাচ্ছে যে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন, তারপর তাবিজই গায়েব, এবং এটা টোটালটা দেখা যাচ্ছে ওই তারিখ আশ্বাজি আর কি। হ্যাঁ, হ্যাঁ, হতে পারে। দাদা, একটা বিষয় সেটা হচ্ছে যে আপনার দেখা যাচ্ছে যে ব্যক্তি জীবনেও এই বিষয়ের কিছু প্রভাব আপনি বলছিলেন পড়ছে। তো সেই প্রসঙ্গে আমরা ওইভাবে আলোচনা না করি, কিন্তু আপনি যদি সামান্য কিছু বলতেন, আমি ডিটেলসে যাব না, যদি সামান্য কিছু যে এমনি জীবনে আপনার কি ধরনের প্রভাব এটা রয়েছে ব্যক্তি জীবনে, যদিও এটা টোটালটাই ব্যক্তি জীবনের, স্পেশালি মানে কোন একটা বিষয় নিয়ে। আসলে আপনি ব্যক্তিগত যে ব্যাপারটা, মানে আমার লাইফে আমি কোনো রিলেশন আমি টিকে রাখতে পারি। আজকের এপিসোডে এটা আমার শেষ ঘটনা। তো এই ঘটনাটা ঘটেছিল নেত্রকোনার কোনো এক গ্রামের এক মাদ্রাসায়। মাদ্রাসাটা বেশ নাম করা ছিল। তো কয়েক বছর আগে আমি চাকরির কারণে একটা ভিজিটে যাই নেত্রকোনা জেলায়। তো নেত্রকোনার থানা আছে, 8 পাড়া মতন এখানে একটা থানা আছে, আমার এখানে ভিজিট করতে হবে। তো আমি একটা বাইক ভাড়া করি সারাদিনের জন্য। তো তখন শীতকাল ছিল। তো যিনি আমার বাইকের ড্রাইভার ছিলেন, উনি ছিলেন মুসা ভাই। ওনার বাইকটাই আমি সারাদিনের জন্য ভাড়া করি। তো আমি দিনের 12টার সময় আমরা বের হই। বের হওয়ার পর সারাদিন ঘোরাঘুরির পরে মাগরিবের ঠিক আগে দিয়ে যখন আমরা ব্যাক করব, মানে নেত্রকোনা সদরের দিকে আসব, তো তখন তেলিগাতি নামে একটা জায়গা আছে, অনেকে হয়তো এখানে চিনেন, যারা নেত্রকোনা আছেন তেলিগাতি জায়গার নাম শুনেছেন। তো ওখানে একটা বড় মাদ্রাসা আছে। তো আমি মুসা ভাইকে বললাম যে ভাই, সামনে যদি কোনো মসজিদ পান তাহলে একটু দাঁড়াবেন, মাগরিবের নামাজটা পড়ে নিব। তো মুসা ভাই খুব ধার্মিক ছিল, উনি বলছে যে হ্যাঁ ভাই, মাগরিবের নামাজটা আমার পড়তে হবে। তো সামনে একটা বড় মাদ্রাসা আছে, ওখানে মসজিদে আমি আর আপনি নামাজ পড়বো, আর ওই মাদ্রাসা আমার ছেলেও পড়ে, ওর সাথে আমি একটু দেখা করে আসবো। তো যথারীতি আমরা মাগরিবের নামাজ পড়ি, এবং মাদ্রাসাটা আমার খুব ভালো লাগে। বিশাল বড় দোতলা একটা মাদ্রাসা, সামনে বড় মাঠে একটা কর্নারে ওজুর খুব সুন্দর ব্যবস্থা, আর ওয়াশরুম আছে এখানে। যাই হোক, আমি নামাজ কালাম পরে আমরা আবার নেত্রকোনা শহরের উদ্দেশ্যে রওনা দিব। মুসা ভাই ওনার ছেলের সাথে আমার পরিচয় করায় দেয়। তো আমরা বাইকে উঠে রওনা দিই নেত্রকোনার দিকে, সদরের দিকে। তো মুসা ভাইকে এমনি আমি বলছি যে ভাই, ওনারা কিছু মনে করবেন না, আপনার ছেলে কতদিন হলো মাদ্রাসায় পড়ে? তো মুসা ভাই বলছে যে আমার ছেলে তো প্রায় 3-4 বছর হলো মাদ্রাসায় পড়ে, আর দোয়া করবেন যাতে আমি ভালোভাবে আমার ছেলেটাকে সুশিক্ষিত করতে পারি। আমি বলি যে না ভাই, আপনার কালচার খুব ভালো লাগলো, ছেলেটাকে মাদ্রাসায় দিচ্ছেন, তো কিছু মনে করো না মুসা ভাই। আচ্ছা, অনেক সময় মাদ্রাসা নিয়ে শুনি যে অনেকে বলে জিনরা নাকি মাদ্রাসায় পড়ালেখা করে, এটা কি আসলে সত্য না মিথ্যা, একটু জানাবেন? আর আপনি যদি ধার্মিক এলাকায় স্থানীয়, আপনি তো বলতে পারবেন। তো মুসা ভাই আমাকে বলে যে ভাই, বাইক চালাচ্ছি তো এখন কিছু বলবো না, সামনে কোনো বাজারে থামি, আমার বাইকেও তেল ভরবো, আর 2 ভাই মিলে চা খাবো, তখন এটা নিয়ে গল্প করব। তো যথারীতি আমরা 10-15 মিনিট পর একটা জায়গায় একটা বাজারে থামি। তো মুসা ভাই আর আমি হাইওয়ের পাশেই একটা টমেটো দোকানে চা খাচ্ছিলাম। তো মুসা ভাই আমাকে বলে যে প্রায়
10-15 বছর আগে ওনার ভাতিজা এই মাদ্রাসাটায় পড়তো, এবং ওনার ভাতিজা যখন এখানে পড়তো তখন একটা ঘটনা নাকি এখানে ঘটেছিল, এবং এই ঘটনাটা অনেকের মুখে মানে তখন নাকি খুব মানে অনেকের মুখেই তখন নাকি এই ঘটনা খুব প্রচলিত ছিল যে এই মাদ্রাসায় খারাপ কিছু আছে বা এরকম সামথিং কিছু। তো এখন এজন্য কিন্তু মানে ওনার ভাতিজাকেও নাকি মোস্তফা ভাইয়ের ভাই নাকি নিয়ে আসে যে না এই মাদ্রাসায় পড়াবে না। তারপরে যদিও আর পরে কোনো সমস্যা হয় না, পরে এই মাদ্রাসাটা খুব নাম করে এবং খুব পপুলার হয়ে যায়। তো ঘটনা ছিল এরকম যে ওই মাদ্রাসায় একতলায় এবং দোতলায় মিলায় প্রায় 150 মতো স্টুডেন্ট নাকি পড়তো। আর এই মাদ্রাসা যিনি পরিচালনা করতেন একটা বড় হুজুর ছিলেন, এবং এই হুজুর উনি মাদ্রাসা পরিচালনার পাশাপাশি উনি অনেক ঝাড়ফুঁক দিতেন এবং অনেক মানুষ অনেক উপকার করতেন, এবং অনেকেই নাকি ওনার অনেক উপকার পেয়েছিল এবং ওনাকে এই জন্য খুব শ্রদ্ধা করত। তো এই মাদ্রাসায় 3-4 জন হুজুর ছিল যারা স্টুডেন্টদের গুলোতে পড়াতো, যারা এই থাকতো একতলা দোতলায়। তো একটা হুজুর ছিল সেখানে মাসখানিক হয় উনি এসেছিল। তো ওনার দায়িত্বটা ছিল যে উনি দোতলায় একটা কর্নার রুমে থাকবে, আর সামনে যে বিশাল বড় রুমটা আছে এখানে 30-40 জন স্টুডেন্ট আছে, ওইখানে স্টুডেন্টদের দেখাশোনা করবে, অনেকটা গাইডের মতো। আর বড় হুজুর একটা নির্দেশ ছিল যে ওই দোতলার সে হুজুরটাকে বলে দিয়েছিল যে তুমি রাত্রে 10টার মধ্যে আমার স্টুডেন্ট যা আছে দোতলায় তাদের সবাইকে ভিতরে ঢুকাই দিবা এবং লাইট বন্ধ করে ঘুমাই যেতে বলবা, এবং ফজরের পর যাতে ওরা মানে ফজরের সময় যেন তারা উঠে নামাজ পড়তে চলে যায়। তো এই দোতলায় যে হুজুর ওনাকে এটাও বলা হয়েছিল যে আমার বারান্দায় মানে বড় বড় হুজুর বলেছিল যে আমার যে বারান্দা আছে দোতলায় ওইখানে লাইট জ্বালাবা না, ওখানে একটা ডিম লাইট আছে, ডিম লাইটটা তুমি জ্বালায় রাখবা সবসময়। তো যথারীতি ওই দোতলা হুজুর এই কাজটাই করতো। তো মাসখানিক যাওয়ার পর দোতলার হুজুর উনি খেয়াল করে যে রাতে 12টা 12:30টার দিকে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায়। তো উনি যখন এটা কয়েকদিন খেয়াল করে তখন উনি অতটা পাত্তা দেয় না, উনি ঘুমের মধ্যে ভাবে, ঘুমের মধ্যে থাকে উনি তখন একটু মানে কাঁচা ঘুম, 12টা 12:30টার দিকে মাত্র ঘুমাতে আসবে এরকম। তো ওই হুজুর নাকি মানে ভাবতো যে হয়তো পাশের রুমে কোন স্টুডেন্ট হয়তো কোরআন তেলাওয়াত করছে, উনি এই জন্য কতটা গুরুত্ব দিত না। তো একদিন হুজুরের ঘুম আসছে না, তো হুজুর কিরকম কোরআন তেলাওয়াত শুনছে, তো উনি একটু ঘুম থেকে উঠে বারান্দায় যাবে আর কি। তো বারান্দায় যাবে, উনি গিয়ে দেখে যে ওই ডিম লাইটটা যেখানে জ্বালানো এর নিচে একটা কম বয়সী একটা ছেলে, মানে 10-15 বছরের একটা ছেলে, সে নাকি চেয়ারে বসে কোরআন তেলাওয়াত করছে। তো হুজুর গিয়ে বলতেছে যে বাবা তুমি এত রাতে এখানে কোরআন তেলাওয়াত করছো, বড় হুজুর তো মানা করে রুম থেকে রাত 10টার পর না বের হইতে, তুমি অন্ধকারে কেন কোরআন পড়তেছো, তুমি রুমে যাও আর সকালে দিনের বেলা পড়বা, রাতে কেন কোরআন পড়ো। তুই বাচ্চারা নাকি বলছে আচ্ছা ঠিক আছে আমি রুমে চলে যাচ্ছি, আপনার আর কিছু বলা লাগবে না। তো পরের দিন ওই বড় হুজুর একতলা থেকে মানে ডাক পাঠায় দোতলায় হুজুরকে যে একটু আসতে বলে। তো দোতলা হুজুর যায়, তো বড় হুজুর বলে যে দেখো বারান্দায় যে ছেলে কোরআন পড়ে ওকে ডিস্টার্ব করো না, ওর পড়াও পড়ুক, কোরআন তো পড়তেছে না, খারাপ কিছু তো করতেছে না। তোমার ঘুমের সমস্যা হইলে আধা ঘন্টা 1 ঘন্টা হলে সমস্যা হবে, তুমি ওকে কোরআন পড়তে দেওয়ার সমস্যা করো না। তো দোতলা হুজুরটা একটু আচমকা উনি একটু আশ্চর্য হয়ে যায়। উনি বড় হুজুরকে বলে যে হুজুর এই সামান্য একটা কথা বলছে একটা বাচ্চাকে, এইটা নিয়ে আপনার কাছে কমপ্লেন আসছে। তো বড় হুজুর বলছে কমপ্লেন না, তোমাকে বললাম আমাকে ছেলেটা বলছে যেটাই হোক তুমি কাজটা করো না। যাই হোক ওই দোতলা হুজুর আবার সেদিন রাতে চলে যান, এবং আবার 2-1 দিন পর এরকম কোরআন তেলাওয়াতের খুব ভালো মানে সাউন্ড আসছিল। তো উনি আবার যায় এবং সেই বাচ্চাটাকে গিয়ে বলে, দেখে বাচ্চাটা একই জায়গায় বসা কোরআন তেলাওয়াত করছে। তিনি বাচ্চাটাকে একটু আগের থেকে আজকে একটু ধমক সুরে বলে যে তুমি সামান্য বিষয় নিয়ে বড় হুজুরের কাছে আমাকে নিয়ে কমপ্লেন করছো, আর তুমি এখানে এত রাতে কোরআন পড়ো কেন? তুমি জানো না যে দিনের বেলায় পড়ার ব্যবস্থা আছে বা তোমাদের ক্লাসের সময় নির্ধারণ করা আছে, তোমরা এর বাইরে কেন কোরআন পড়ো? এখানে তো অন্যান্য বাচ্চারা আছে, ওদেরও তো ঘুমের সমস্যা হয়, আমি ঘুমাচ্ছি আমার ঘুমের সমস্যা হয়। তো ওই দোতলা সে হুজুরটা বলে যে ঠিক আছে আমি নিচে ওয়াশরুম থেকে আসতে এসে যাতে তোমাকে না দেখি, তুমি রুমে চলে যাবা, ধমক দিয়ে বলে। তো পরে ওই হুজুর এসে দেখে, ওয়াশরুম থেকে আসার পর দেখে যে এই বাচ্চাটা নাই চলে গেছে, কিন্তু যথারীতি ঘুমায় যায়। আবার পরের দিন বড় হুজুর ওনাকে ডেকে বলে যে দেখো তুমি কিন্তু আবার একটা খারাপ কাজ করছো, বাচ্চাটার সাথে ধমক দিয়ে কথা বলছো। তখন
দোতলা সে হুজুরটা একটু উনি রেগে যায় বড় হুজুরের প্রতি, বলতেছে যে হুজুর দেখেন, বড় হুজুরকে বলছে, হুজুর দেখেন আমি তো এখানে শিক্ষক হিসাবে আছি, আমি তো বাচ্চাদেরকে ধমক দিতেই পারি, আমি যেটা করছি ভালোর জন্য করছি, তারপরও আপনি আমার ওই বাচ্চা নালিশগুলো দেখে আমার কাছে এরকম আমাকে এরকম জেরা করতেছেন, এটা তো ঠিক না। আমি তো বাচ্চারা যাতে ঠিকভাবে ঘুমাতে পারে এই জন্য বলছি, বা আপনি বলছেন 10টার পর সব বাচ্চারা যাতে ঘুমায় যায়, এই জন্য আমি ওদেরকে ভিতরে চলে যেতে বলছিলাম বাচ্চাটাকে। তো এভাবে করলে তো হুজুর কাজ করা যাবে না যে একটা সামান্য বাচ্চার কথায় আপনি আমার আমার বিচার করতে আসতেছে, আমাকে আমাকে মানে সাচ্ছেন, বা আপনি আমাকে আমাকে আমার বিচার করতে যাচ্ছেন। তো বড় হুজুর বলতেছে, দেখো যেটা করছে তোমার ভালোর জন্য বলছি, তুমি যাও, দোতলায় যাও, আর এটা ওই বাচ্চা কোরআন তেলাওয়াত করলে করবে, তোমার এটা টেনশন করা লাগবে না। তার কয়েকদিন পর আবার সে কোরআন তেলাওয়াত। তারপর ওই হুজুরটা উঠে এবং বাচ্চাটাকে বলে যে তুমি কোরআনটা রেখে আমার সাথে আসো, দেখা করো। সেই রাতেই বলতেছে। তো বাচ্চাটা রুমের মধ্যে কোরআন রেখে আসে, হুজুরের সাথে দোতলায় সে হুজুরের সাথে দেখা করতে আসে ওই দোতলাতেই। তখন বাচ্চাটাকে খুব বকাবকি করে এবং ঝাড়ি মারে এবং বলে যে তোকে বড় হুজুর বলে দিছে যে রাতের বেলা তুই এখানে কোরআন পড়বি না, এবং তুই যদি এরপর থেকে কোরআন পড়স তাহলে তোকে মারতে বলছে, তোকে শাসন করতে বলছে। তো এই বাচ্চাটাও নাকি কিছু একটা মনে বলছে, এটার এগেনিস্টে ওই দোতলা হুজুরটা নাকি তখন এই বাচ্চাটাকে একটা কথা হলো একটা থাপ্পড় লাগায় দেয় এবং বাচ্চাটা নাকি কাঁদতে কাঁদতে রুমে চলে যায়। পরের দিন আবার বড় হুজুর বলে যে দেখো, মানে ওই হুজুরকে বলে, দেখো তুমি কিন্তু কাজটা খুব খারাপ করছো, গতকাল রাতে বাচ্চাটাকে মারছো। তো সেই দোতলা হুজুরটা কথায় কথায় বড় হুজুরকে বলে ফেলে যে হুজুর দেখেন, আপনি যদি এরকম সামান্য বিষয় না আমাকে তো মানে যেটা করতে থাকেন, তাহলে আমি এখানে চাকরি করবো না, আমি চলে যাব, সমস্যা নেই, মাস শেষে আমি এখানে চলে যাব, আপনি অন্য হুজুর দেখেন। তখন বড় হুজুর এই দোতলা হুজুরটাকে বুঝায়, বলে যে দেখো আজকে পুরো ঘটনাটা আমি তোমাকে খুলে বলি, আসলে তুমি তো নতুন আসছো, জানো না, আমাদের এই মাদ্রাসায় কয়েকজন জিনের বাচ্চা পড়ে, এবং একতলাতেও 2-3 জন জিনের বাচ্চা রাত্রেবেলা পড়ে, হয়তো তুমি এই সাউন্ডটা পাও না, কিন্তু দোতলায় একটা জিনের বাচ্চা পড়ে, এবং সবসময় তুমি জিনের বাচ্চাটাকে গিয়ে মানে শাসন করতেছো বা যে ঝাড়ি দিচ্ছ, এই কাজটা করতেছো, এটা কিন্তু তুমি ঠিক করতেছো না, এবং যে জিনের সন্তান এটা, সে তোমার খুব নাখোশ এবং যে কোনো সময় তোমার কোনো ক্ষতি করতে পারে। তুমি যেটা করবা, তুমি কখনোই রাতে বের হইলে এই কয়েকদিন একা বের হবা না, রাতে বের হতে মানে ওই যে রাতে ওয়াশরুমে যাওয়া লাগে, একা বের হবা না, এটা বলে। তো কয়েকদিন এটা বলার পর দোতলা হুজুরটা কিছুটা একটু আচমকা কেমন জানি উনি একটু ভয়ে ভয়ে ফিল করে। তো উনি আবার অন্য যে হুজুরগুলোকে আছে ওনাদেরকে বলে যে দেখেন বড় হুজুর তো আমাকে কথা বলছে। তো অন্য হুজুরগুলো সিনিয়র ছিল, ওরা নাকি বলে যে হ্যাঁ হুজুর তো ঠিকই বলছে, তো আপনি যেটা করেন, সমস্যা হলে দোতলায় থাকলে আমাদের মধ্যে কাউকে একজন নিয়ে যান, আমরা গিয়ে আপনার সাথে থাকবো। তো তারপর দোতলায় দুজন হুজুর থাকা শুরু করে। তো একদিন ওই আগে যে হুজুরটা ছিল, মানে যে হুজুরটাকে যে হুজুরটার উপর জিন খেপা ছিল, সেই হুজুরটা একদিন এই কয়েকদিন পরে নাকি এর কয়েকদিন পরে নাকি রাতে বাথরুমে যাবে। তো একতলায় সেই 11টা 11:30 দিকে এরকম মাঠের পাশ দিয়ে সেই ওয়াশরুমে যাবে। তো ওয়াশরুম থেকে ওয়াশরুমে যাওয়ার পরই ওই তাহাজ্জুদের নামাজ পড়ে উজু করে, পাশে উজুর ব্যবস্থা ছিল, উজু করে বের হবে। তো মাঠের কাছে আসতেই নাকি পিছন থেকে ওনাকে কিছু একটা জোরে কিছু একটা মানে ধাক্কা দেওয়া হয়, এবং উনি এমনভাবে পড়ে যায় যে ওনার থুতনিতে ব্যথা পেয়ে ওনার দাঁত একটা পড়ে দেয়, এবং উনি খুব চিৎকার করে এবং ভয়ে চিৎকার করে, এবং উনি নাকি এই চিৎকারে নাকি আরও যে আশেপাশে স্টুডেন্ট ছিল 2-1 ওই একতলা, ওরা নাকি এসে ওনাকে উদ্ধার করে এবং বড় হুজুরের রুমে নিয়ে যায়। তখন বড় হুজুর বলে যে তোমাকে বারবার বলছিলাম তুমি একা বের হবা না, তুমি কোন সাহসে একা বের হয়েছো। তো এটা শোনার পরে দোতলা যে আগে যে হুজুরটা উনি খুব একটু রেগে যায়, এবং উনি বলে যে সামান্য এক জিনের কারণে এই হুজুর আমাকে এরকম কথা বলতেছে, আর আমার এখানে দাঁতে বা থোতায় এরকম ব্যথা পেলাম, ঠিক আছে ওই জিনের বাচ্চা দোতলা কীভাবে পরে আমি দেখবো। তারপর থেকে ওই হুজুরটা করতে গিয়ে প্রতিদিন ওই ডিম লাইটের জায়গায় একটা বাল্ব লাগায় দেয়, যাতে আলোর মধ্যে কেউ পড়তে আসতে না পারে, কারণ আপনারা অনেকে জানেন যে আলোর মধ্যে হয়তো জিন আসে না। তারপরে আবার বড় হুজুর ওনাকে একদিন পর ডাকে এবং ওই হুজুরকে বলে যে দেখো, এখানে যে জিনের বাচ্চা যেটা পড়তে আসতো, সে কিন্তু মানুষের রূপ ধারণ করে এখানে পড়তে আসতো, এবং সে কিন্তু আলো পছন্দ করে না, তুমি ভালোভাবে জানো, আর তুমি ইচ্ছা করে রাতে বাল্ব জ্বালায় রাখো। তো তুমি সাবধানে থেকো, তুমি
এমন কিছু করো না যাতে তোমার খুব বড় একটা ক্ষতি হয়ে যায়। কারণ মানুষ জাতি আমরা একজন একজনকে ভালোভাবে চিনি, কিন্তু জিন জাতি কেমন তুমি কিন্তু জানো না। এটা ওই বড় হুজুরটা বলে, মানে বড় হুজুর বলে যে আমি জিন চালান দিই বা আমি ঝাড়ফুঁক দিই সবাইকে, আমি কিন্তু জিনের সাথে কথাবার্তা বলতে পারি এবং ওদের জিদ কেমন এটা তুমি জানো না। তোমার বড় ক্ষতি করো না, আর উপরে এই লাইটগুলা যেটা এরকম ছিল ডিমটা জ্বালায় রাখবা, এই সমস্যাটা করবা না। তো সেই হুজুর আবার ডিমটা জ্বালায় দেয় এবং ওনার মধ্যে খুব একটা রাগ থাকে এবং উনি এতটাই রাগ থাকে যে উনি আরেকদিন এই জিনের যে বাচ্চা আছে ওকে দেখে যে ও কোরআন শরীফের তেলাওয়াত শুনে, তো হুজুর ইচ্ছা করেই একটা টর্চ নিয়ে করে কি ওই জিনের বাচ্চার ওই বারান্দায় গিয়ে ইচ্ছা করে জিনের বাচ্চার মুখে টর্চটা মারে। ওনার কাছে একটা টর্চ ছিল এবং এটা দিয়ে নাকি জিনের বাচ্চার চিৎকার করে এখান থেকে চলে যায়। মানে হুজুরের জিদ, সে এই সমস্যাগুলো পড়ছে, জিনের বাচ্চাকে ভয় দেখাবে। তারপরের দিন সেই বড় হুজুরকে বলে যে দেখো তুমি আর এখানে থাইকো না, তোমার খুব ক্ষতি হবে, আর তুমি যেখানেই থাকো তোমার ক্ষতি করবে জিনরা, কারণ তুমি জিনের বাচ্চাকে অনেক সমস্যা করছো, তোমাকে বারবার হুঁশিয়ার করার পরেও তুমি সমস্যাগুলো করছো এবং গতকাল আর তুমি টর্চ মারছো, এটা আমার কাছে এরকম খবর এসে পড়ছে। তো বড় হুজুর বলে যে ওরা যদি তোমার কোনো ক্ষতি করে আমাকে তুমি দোষারোপ করতে পারবা না। তখন এই সমস্যাটা আবার যে অন্যান্য যে হুজুরগুলো আছে সিনিয়র হুজুর, এই দোতলা সেই হুজুরটাকে অন্যান্য হুজুরদেরকে বলে এবং অন্যান্য হুজুররা বলে যে দেখেন বড় হুজুর যা বুঝে ঠিকই বলছে, আপনি যদি পারেন বড় হুজুর কাছে চান, মাপসাপ চান, জিনের কাছে মাপসাপ চান, নাহলে আপনার খুব সমস্যা হবে। তারপর নাকি সিনিয়র যে হুজুর আছে এবং সে দোতলা যে হুজুর, ওরা নাকি বড় হুজুরের কাছে যায় এবং বড় হুজুরকে বলে যে যে সমস্যাটা পড়ছে এখন, এই যে সে যেহেতু মানে অন্যান্য সিনিয়র হুজুররা বলে যে যেহেতু এই নতুন সে আসছে এই হুজুরটা, ও যে সমস্যা পড়ছে ওকে, ও তো এই খারাপ কাজগুলো ওই কাজগুলো ছোটখাটো কাজগুলো এরকম করছে, ভুল করছে, এটা আপনি জিনদের কাছে ওরকে মাপ চাওয়া দেন, ব্যবস্থা করে দেন। তখন বড় হুজুর বলে যে দেখো কিছু করার নাই, একটাই উপায় আছে, যেই জিনের সন্তান এটা সেই জিনটাকে আমি একটা বোতলে ভরে দিচ্ছি এবং বোতলটা ভালো মতো লাগাই দিচ্ছি। তো ওই যে দোতলায় হুজুরটা ছিল যে মানে এই সমস্যাগুলো করছিল, মানে যে মাফ যেতে যাচ্ছিল, সেই হুজুরকে বলে তুমি আমাদের মাদ্রাসার সামনে মাঠের এক কর্নারে এটা মাটি চাপা দিয়ে আসবে বোতলটা, এবং যাতে বোতলটা না ভাঙে, তোমার খুব ক্ষতি হবে, এবং তুমি আজকে মাগরিবের পর আসবা। মুসা ভাই আমাকে বলে সেদিন সেই মাগরিবের পর যখন হুজুর যায় বোতল নিয়ে যায়, তখন মানে খুব নীরব একটা প্লেস ছিল ওই মাঠের কর্নার, ওইখানে হুজুরটা নাকি এই বোতল নিয়ে যায় এবং কেউ কিছু বলতে পারবে না। এশার নামাজের পর মাদ্রাসার ছাত্র যারা উঁচু করতে যাবে তারা নাকি দেখে যে মাঠের এক কর্নারে হুজুর মৃত অবস্থায় পড়ে আছে এবং ওনার পায়ের সাইডে নাকি মোচড়ানো, মানে পা ঘুরে গেলে যেরকম হয় এরকম মোচড়ানো, এবং যে একটা বোতল ভাঙা ছিল। এবং মুসা ভাইয়ের ভাতিজা নাকি এটা স্পষ্ট দেখে এবং এটা দেখার পর ওই মাদ্রাসায় নাকি খুব আলোড়ন হয়ে যায় বিষয়টা, এবং বড় হুজুর বলে যে নিশ্চয়ই কোনো একটা ভুলের কারণে আজকে এরকম ক্ষতিটা হইল, এবং এই ঘটনাটা নাকি সেই সময় খুব আলোড়ন হয়ে গেছিল এলাকায়, এবং তারপর নাকি অনেক স্টুডেন্ট এখান থেকে চলে গেছিল, এখানে পড়তো না। তারপরে বেশ কয়েক বছর পর যখন বড় হুজুর মারা যায় তখন তার এখানে কেউ জিন চালান দিত না বা এরকম ঝাড়ফুঁকি দিত না। যখন নতুন ম্যানেজমেন্ট যারা আসছিল তখন নাকি মাদ্রাসা যখন চালু করে তখন এটা আবার খুব নাম করে একটা মাদ্রাসা হয়ে যায়। তো এটাই আমি মুসামের কাছ থেকে শুনি, আশা করি আপনাদের শুনতে ভালো লাগবে। আশা করি ঘটনাটি ভালো লাগবে। আমার পক্ষে ঘটনাটি স্টুডিওতে এসে ঘটনা বলে। ভাই, আমার ঘটনাটি যদি ভালো লাগে কাইন্ডলি আপনি পড়ে শোনাবেন। সরাসরি আমি আমার ঘটনায় চলে যাই। বলে রাখা ভালো, আমি ছোটবেলা থেকেই বেশ সাহসী। আমার ছোটবেলায় ইচ্ছে ছিল আমি বড় হয়ে একটা সাইকেল কিনব। যতদূর মনে পড়ে, যখন দ্বিতীয় শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীতে উঠলাম তখন নিজের জমানো টাকা দিয়ে মাঝারি সাইজের একটা সাইকেল কিনলাম। মাঝে ৫-৬ বছর খুব ভালোই কেটে গেল। ২০১১ সালে আমি জেএসসি এক্সাম শেষ করে ওই বছরই কোরবানির ঈদের দ্বিতীয় দিন আমার বাসার সবাই সিদ্ধান্ত নিলাম যে পাশের জেলা মানিকগঞ্জের সাটুরিয়া থানায়
আমার নানুর বাসায় বেড়াতে যাব। ওই দিন আমাদের বাসায় আমার বড় খালা আসে। আমার আম্মু বলল, তাহলে আমরা সবাই একসাথে যাব। আমাদের বাসা থেকে নানুর বাসা পায়ে হেঁটে ৬-৭ কিলোমিটার হবে। আরেকটা কথা, আমার নানুর বাসায় যাওয়ার জন্য 2টি রাস্তা ব্যবহার করা যায়। একটা পায়ে হেঁটে বিশাল চরের বুক দিয়ে মেঠো পথ ধরে 2টা, দ্বিতীয় রাস্তাটা সাইকেল দিয়ে কয়েকটা এলাকার ভিন্ন ভিন্ন রাস্তা ঘুরে যেতে হয়। আমাদের রওনা দিতে দিতে প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসলো। মাগরিবের আজান পড়ে প্রায় 20-25 মিনিট বাকি। মাগরিবের আজান পড়তে প্রায় 20-25 মিনিট বাকি। আম্মু খালা আমাকে তাদের সাথে যেতে বলল, কিন্তু আমার কাছে সাইকেলটা থাকায় আমি আমার সাইকেল নিয়ে যাব। সবাই বলল, ঠিক আছে, যেহেতু আমরা পায়ে হেঁটে যাব, আমাদের যেতে দেরি হবে, যেহেতু তুমি সাইকেল নিয়ে অন্য রাস্তা দিয়ে আমাদের আগে পৌঁছাতে পারবে। এই বলে তাদের কাছে থাকা 2টি ব্যাগ আমার কাছে আমার সাইকেলে দিল। ব্যাগে কি আছে জানতে চাইলে বলল যে গরুর কাঁচা গোস্ত, দুধ, মাছ, পিঠা আর কিছু ফল আছে। আম্মু আর খালার বহন করতে কষ্ট হবে ভেবে আমি কিছু না বলে সাইকেলে করে রওনা দিব। তখনই আম্মু বলল যে সাবধানে যেও। আমি ঠিক আছে বলে চলতে শুরু করলাম। 10-15 মিনিট সাইকেলে চলার পর একটা বাজারে পৌঁছলাম। তখনও মাগরিবের আজান পড়তে 10 মিনিট বাকি। বাজারটার পাশে নদী, আর নদীটা পার হলেই ওপারে নানুদের জেলা। নদী পার হওয়ার পর যখনই সাইকেলে উঠব, হঠাৎ আমার শরীরটা কেমন যেন শিহরণ দিয়ে উঠল। কেন আমি কিছু বুঝতে পারলাম না। কিছু না ভেবে চলতে থাকলাম নির্জন, জনমানব শূন্য কাঁচা রাস্তা ধরে। আশেপাশে কোনো বাড়িঘর নেই। গোধূলি বেলা পেরিয়ে সন্ধ্যা নামলে পেছনে দূরে ফেলে আসা বাজার, মসজিদ থেকে ভেসে আসছে মাগরিবের আজান, আর চারদিক থেকে ঘিরে আসছে কালো অতশূন্য অন্ধকার। ঠিক আমি তখন বিশাল বাঁশ বাগানের ভেতরে রাস্তা ধরে ডানের মোড় নিব। আমি তখনও ভাবিনি আমার সাথে কিছু ঘটতে চলেছে। হঠাৎ আমার চোখ যায় বাঁশবাগানের বাম পাশের শেষ প্রান্তে। আমি খুব ভালো করে অন্ধকারে দেখতে পারছিলাম 7-8 ফিটের একটা মহিলার আকৃতির, লাল পায়েরওয়ালা, হলুদ শাড়ি পরা, ঘোমটা দিয়ে আমার দিকে খুব দ্রুত আসছে। কিছুটা ভয় পাওয়ার পরও ভাবলাম মহিলাটি আমি যে রাস্তা ধরে যাচ্ছি সেও হয়তো এই রাস্তা দিয়ে কোথাও যাবে। কেন যেন ভয় পাবার পরও সাইকেল চালানো অবস্থায় ওই আকৃতিটার দিকে আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। এমন সময় শাফিন ভাই বিশ্বাস করবেন কিনা জানি না, মহিলাটি খুব দ্রুত আমার পাশে আসার কিছু আগে আমার গায়ে হালকা গরম বাতাসের পরশ লাগলো। আমি কিছু বুঝে ওঠার আগেই সাইকেলের কিছুটা সামনে দিয়ে এসে চলে গেল, আর আমি দেখতে পেলাম মহিলাটার মুখ আর হাত ছিল না। তার পা ছিল বেশ মোটা আর লোমযুক্ত, অথচ মুখ না থাকার সত্ত্বেও ঘোমটা ঠিকই ছিল। কিন্তু এটা কি করে সম্ভব? তারপর আমি সাইকেলের সহ ব্যাগগুলো নিয়ে মাটিতে পড়ে গেলাম। মাটি থেকে উঠে চারদিকে তাকিয়ে দেখলাম মহিলাটি কোথাও দেখা যাচ্ছে না। আমার উঠে দাঁড়াতে সর্বোচ্চ 3-4 সেকেন্ড সময় লাগলো। এর ভেতরে কি কোনো মানুষ চোখের সামনে থেকে উধাও হয়ে যেতে পারে? এতে আমার বোঝার কিছু বাকি রইল না। আমি বুঝতে পারলাম আমার সাথে এতক্ষণ যাবৎ যা ঘটলো তা প্যারানর্মাল কিছু। আগেই বলেছি আমি বেশ সাহসী। আমি আর কিছু না ভেবে সাহস নিয়ে আল্লাহর নামে 3 বার আয়াতুল কুরসি পাঠ করে শরীরে ফু দিয়ে সাইকেল দ্রুত চালিয়ে ওই জায়গা থেকে বেরিয়ে আসি। আর ভাবি আমার ভয় পেলে হবে না, আমাকে অনেক দূর রাস্তা যেতে হবে। শাফিন ভাই, ঘটনাটা এখানেই শেষ হলে পারত, কিন্তু না, আমার সাথে পেছনের রাস্তাটা কি হলো এটা ভাবতে ভাবতে সাইকেল চালাচ্ছি আর প্রচুর ঘামছিলাম।
কিছুটা রাস্তা পেরিয়ে ছোট্ট একটা গ্রামে প্রবেশ করলাম। তখন বাজে রাত প্রায় 7:40, 7:45 মতো। গ্রামে এ সময়টা অনেক রাত। গ্রামের কোনো মানুষজন ওই সময় রাস্তায় ছিল না, চারদিক নীরব নিস্তব্ধ অন্ধকার। গ্রামটা থেকে আমার নানুর বাসা সোজা পশ্চিমে আরো 1 কিলোমিটারের মতো হবে। আর এই গ্রামের পর কোনো গ্রাম বা লোকালয় নেই, আছে শুধু বিশাল চরের ভিতর একটা সরু রাস্তা। এক রাস্তার ওই রাস্তা ধরে আমাকে একা চলে নানুর বাসায় পৌঁছতে হবে। গ্রামে ঢোকার 2-3 মিনিট পর দুটা পুরাতন বাধাই করা কবরের পাশে এসে আচমকা আমার সাইকেলের চেইনটা পড়ে যায়। একটু আগেই দেখলাম পুরো রাস্তাটা শুনশান ফাঁকা, আর যখন সাইকেলের চেইন লাগালাম তখনই কুকুরের সমান হবে এমন বিশাল একটা বিড়াল, যা কিনা আমার জীবনে আমি কখনো দেখিনি। বিড়ালটা তার দুটি অস্বাভাবিক বড় এবং লাল চোখ আমার ডান পাশে কবরের কাছ থেকে উঠে আমার সাইকেলের ডান পাশে ঝুলিয়ে রাখা যে ব্যাগটায় কাঁচা মাছ আর গরুর গোস্ত, ওই দিকটাকে এগিয়ে আসছে। এটা দেখে আমার বুঝতে দেরি হয়নি। আমি ওখানে আর এক মুহূর্ত দেরি না করে শরীরের সমস্ত শক্তি দিয়ে সাইকেল চালাতে শুরু করি। আর খুব দ্রুত চালানোর কারণে খুব ক্লান্ত বোধ করায় বেশ কিছু দূরে যাবার পর বিশাল বড় খুব মোটা পুরাতন আর একটা আম গাছের কাছে দাঁড়াতেই পেছনে তাকিয়ে দেখি আমার থেকে পেছনে প্রায় 30-35 মিটার দূর থেকে 7-8 ফিট লম্বা একদম সাদা কাপড় পরা মানব আকৃতির একটা অবয়ব মনে হচ্ছিল আমাকে ধরার জন্য দৌড়চ্ছে আর হাতের ইশারায় ডাকছে। এসব দেখে আমি জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে কাদা উঁচু নিচু রাস্তা দিয়ে সাইকেল চাললাম। আর ওই সময়টা আমার ভিতর হয়তো আমি ছিলাম না। কোনো এক সময় নানুর বাসার উঠোনে এসে সাইকেল সহ আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। যখন আমার জ্ঞান ফিরে আসে শাফিন ভাই, তখন আমার পাশে আমার আম্মু, বড় খালা সহ নানুর বাসার সবাই ছিল। আম্মু আমাকে বলল, তোমার কি হয়েছিল? তোমার আসতে এত দেরি হলো কেন? আমি সবকিছু বিস্তারিত জানানোর পর আমি জানতে পারলাম শাফিন ভাই, আমার আম্মু এবং বড় খালা আমার আসার মিনিট 20 আগে আমার নানুর বাসায় এসেছে। এটা কি করে সম্ভব যে জায়গায় আমি তাদের সালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, এতক্ষণ থেকে আপনাদেরকে অনেকগুলো ভয়ানক ঘটনা শোনানো হয়েছে। এই ঘটনাগুলোর মধ্যে থেকে কোন ঘটনাটি আপনার কাছে সব থেকে বেশি ভয়ানক বলে মনে হয়েছে সেটি কিন্তু জানাবেন। এই ঘটনাগুলোর মধ্যে থেকে ছিল আমাদের সবার প্রিয় আফনান ভাই, ডক্টর আলিফ, বাবু ভাই এবং অন্যান্যদের ভয়ানক কিছু ঘটনা। আমি নিজেও কিন্তু আপনাদের সঙ্গে ঘটনা শেয়ার করেছি। এই ঘটনাগুলোর মধ্যে থেকে যার ঘটনাটি আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে, ভয়ানক লেগেছে, আতঙ্কিত হয়েছেন, বা এই কোনো ঘটনা আপনার অতীতের সাথে মিলে গেছে, যদি এমন কোনো ঘটনা আমাদের আজকের এপিসোডের হয়ে থাকে সেটি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে করার চেষ্টা করবেন। আর এইরকম ভয়ানক ঘটনাগুলো পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং নোটিফিকেশন বাটন যেটা আছে সেই বাটনটা কিন্তু অন করে রাখতে হবে। তাহলে আমরা যে প্রতি রাত্র 10টার সময় ভিডিওগুলো আপলোড করি সেই আপলোডকৃত ভিডিওর নোটিফিকেশনটা কিন্তু আপনার কাছে চলে যাবে। তো আপনারা যারা এরকম ভয়ানক ঘটনাগুলো পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রিয় লিসেনার্স, শেষ করছি আমাদের আজকের এপিসোড। আবার দেখা হচ্ছে নতুন এপিসোডে নতুন আরো অনেকগুলো ভয়ানক ঘটনা নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমাদের আজকের এপিসোড। আল্লাহ হাফেজ।